ই ইজ ইকুয়াল টু কি ছিল সিগমা ডিভাইডেড বাই 2 বাই সিগমা ডিভাইড বাই 2 এপসাইলন নট। ওকে, এখন এই যে প্রাবল্য তো অবশ্যই একটা ভেক্টর রাশি, কারণ আমরা প্রাবল্য সমান কি জানি? প্রাবল্য সমান জানি ই সমান হচ্ছে আমাদের একক চার্জের উপর প্রযুক্ত বল। বল যেহেতু ভেক্টর রাশি, তো একক চার্জের উপর প্রযুক্ত বলটা ভেক্টর রাশি হবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে ইটা, এটা ডিরেকশনটা কোন দিকে থাকবে বলো তো একটু? এই যে পয়েন্টে, এই পয়েন্টে ই এর ডিরেকশনটা কোন দিকে থাকবে? যেহেতু পজিটিভ চার্জ, মাথায় রাখবা আমরা যখনই কোনো একটা চার্জের জন্য প্রাবল্যের ডিরেকশন বলি, সেটা কিন্তু অবশ্যই পজিটিভ চার্জের জন্য, কারণ আমরা টেস্ট চার্জ হিসেবে বা পরখ চার্জ যেটাকে বলে, টেস্ট চার্জ হিসেবে সবসময় পজিটিভ চিন্তা করে থাকে। এটা হচ্ছে কনভেনশন। কনভেনশন বলতে এইটা তোমার জন্য ফরজ, তুমি টেস্ট চার্জ হিসেবে পজিটিভই ধরা লাগবে, কারণ যত বই লেখা হয়েছে সব বইয়ে কিন্তু টেস্ট চার্জ হিসেবে পজিটিভ ধরাই হয়। তো তুমি যদি মাঝখান থেকে নেগেটিভ নিয়ে আসো, তাহলে কিন্তু তুমি ওই কনভেনশনের বিরুদ্ধে চলে গেলা। তুমি যখন বই লিখবা সবাই তোমার বই ভুল ধরবে, অথবা তুমি যদি বই লিখো সেক্ষেত্রে বলে দেওয়া লাগবে যে আমি টেস্ট চার্জ বলতে নেগেটিভ চার্জ ধরে নিয়েছিলাম, তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য। সো আমরা কি করব, পজিটিভ চার্জ নিব টেস্ট চার্জ হিসেবে। এখন বলো এই পজিটিভ চার্জটা এই টেস্ট চার্জকে কি বিকর্ষণ করবে না? ডেফিনেটলি বিকর্ষণ করবে, এবং বিকর্ষণ দিক কোন দিকে? বাইরের দিকে হবে। এই হচ্ছে কথা। তো তুমি যখন এই পাতের জন্য একটা পয়েন্টে, এই পয়েন্টটাতে প্রাবল্য বের করছো, তখন এই প্রাবল্যের ডিরেকশনটা কোন দিকে হবে? যেহেতু এরা পজিটিভ চার্জ এখানের পজিটিভ চার্জকে কি করবে? বিকর্ষণ। তাহলে আমরা প্রাবল্যের দিকটা পাবো এই দিকে থাকবে প্রাবল্যের ডিরেকশনটা। ওকে, আমি যদি বলি এই পয়েন্টে প্রাবল্য কোন দিকে, সেটা হবে এই দিকে। এই পয়েন্টে কোন দিকে, সেটা হবে এই দিকে। অর্থাৎ প্রাবল্যটা সবসময় বহির্মুখী থাকবে যদি আমাদের পাতের মধ্যবর্তী চার্জ হচ্ছে পজিটিভ হয়। যদি পাতের ভিতরের চার্জ নেগেটিভ হয়, সবগুলা চার্জ যদি নেগেটিভ হয়, এভাবে যদি নেগেটিভ থাকে, দেন হোয়াট উইল হ্যাপেন? স্টিল উই উইল ইউজ পজিটিভ চার্জ এস টেস্ট চার্জ। সো এক্ষেত্রে পজিটিভ চার্জকে তো এই নেগেটিভ চার্জটা টানবে, তো সেক্ষেত্রে আমাদের প্রাবল্যের ডিরেকশনটা হবে ইনওয়ার্ড, ভিতরের দিকে। আমি যদি এই পয়েন্টে বলি প্রাবল্য ডিরেকশন কোন দিকে, সো এই পয়েন্টে থাকা পজিটিভ চার্জকে আমাদের পাতের ভিতরে থাকা নেগেটিভ চার্জগুলো আকর্ষণ করতে থাকবে। সো নেগেটিভ চার্জিত পাতের ক্ষেত্রে আমাদের প্রাবল্য হচ্ছে ইনওয়ার্ড, আর পজিটিভলি চার্জ পাতের ক্ষেত্রে আমাদের প্রাবল্য হচ্ছে আউটওয়ার্ড। আমি কি ব্যাপারটা বোঝাতে পেরেছি? আশা করি বোঝাতে পেরেছি। ওকে ওকে, আচ্ছা ওকে। এখন এটা গেল, এটা আমাদের এই পর্যন্ত থাকুক। এখন এটা কি ছিল? কিছুই ছিল না, এটা কেটে ফেলি। আচ্ছা, গেল এটা পজিটিভ চার্জের জন্য। আচ্ছা ওকে, এখন আমরা এইরকম অসীম বিস্তৃত দুইটা পাত নিয়ে কথা বলি। খেয়াল করো, যদি এরকম একটা সিচুয়েশন আমরা নিয়ে আসি, ধরো অসীম বিস্তৃতির একটা পাত আছে, এই যে একটা পাত, তো এখানে আমাদের সব পজিটিভ চার্জ, এখানে আমাদের পজিটিভ চার্জ, আবার তার নিকটে একটা আরেকটা পাত রাখলাম যেটা এইটার দ্বারা আবেশিত হবে অথবা আবিষ্ট বা ইনডিউসড হবে। সেক্ষেত্রে ওখানে কি ধরনের চার্জ থাকবে এইসব নিয়ে আমরা ডিটেল কথা বলবো। দুই পাতে যদি সমান পরিমাণ চার্জ না থাকে তাহলে কি হবে, এইসব জিনিসপত্র নিয়ে আমরা সামনে কথা বলবো। অ্যাডভান্স পোর্শনে ওটা আমরা আলোচনা করব। আপাতত আমরা সবকিছুতে সুষম রাখি। সো আমাদের এখানে যদি পজিটিভ কিউ পরিমাণ চার্জ থাকে, ফর শিওর এখানে নেগেটিভ কিউ পরিমাণ চার্জ আছে। আচ্ছা, এখন আমি যদি বলি যে এই যে দুইটা পাত, এই দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব না না বললেই চলবে। আমি যদি বলি এই দুইটা পাতের ভিতরের কোনো পয়েন্ট, মনে করো এই পয়েন্টে প্রাবল্য কত, সেই প্রাবল্যটা কি হবে? একটু কি বের করে দেওয়া যাবে আমাকে, বলো তো? এই যে এই পয়েন্টে প্রাবল্য কত, যেটা এই পয়েন্টটা হচ্ছে দুইটা পাতের মধ্য, মানে মাঝখানে কোন একটা জায়গায়, মাঝখানে বলতে মধ্যবিন্দু না, ভিতরের কোন একটা জিরো জায়গায়। আসবে ভাই? না, জিরো আসবে না। কে প্লাস বলছে? মাইনাস হয়ে যাবে না? না, প্লাস মাইনাস হয়ে যাবে না। টু ই হয়ে যাবে। 2 হয়ে যেতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি লব্ধির দিকে, যেহেতু সাদিয়া জামান আঁকি বলছে লব্ধির দিকে, অবশ্যই লব্ধির দিকেই হবে, যেহেতু প্রাবল্য হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি। সো এখানে দুইটা পাতের জন্য প্রাবল্য আসবে, একটা হচ্ছে নেগেটিভ চার্জের জন্য, একটা হচ্ছে পজিটিভ চার্জের জন্য। ওকে, এখন খেয়াল করো, আমি ধরে নিই যে আমরা একটু মুছে দেই, এখানে আঁকি, ধরো আমাদের পয়েন্ট হচ্ছে এটা। ওকে, এখন কেউ কি কোনো প্রশ্ন করলা? লাজেম কিছু জিজ্ঞেস করছো? না ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি কি বাসায় আসছো সিলেটে? জি ভাই, কবে আসছো? গতদিন। আচ্ছা, মোবাইল ঠিক আছে এখন? জি ভাই। ওকে, তাহলে এখন প্রশ্ন করবো, উত্তর দিও। আচ্ছা ভাই, আরেকটা কথা, তোমরা গতদিন আফরান ভাইয়ের পরীক্ষা দিছিলা, 100 মার্কের যে পরীক্ষা হয়েছিল একটা,
100 মার্কের নাকি কি জানি ছিল, 100 জন পরীক্ষা দিয়েছিল মনে হয় টোটাল, আরো বেশি 50 হবে। মার্কের 50 মার্কের। কত পাইছো? রেজাল্ট দেয় নাই ভাইয়া, কি বলো, রেজাল্ট দেয় না ফুল এখনো ভাই? ফুল রেজাল্ট তো আসে নাই। তাই? রিটেন ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ তে কত পাইছো? তো পাইছি মোটামুটি। আচ্ছা, কাহিনী হচ্ছে আফনান ভাইয়ের আমি সেম অ্যাকাউন্ট চালাই, সো বলা লাগবে না, আমি দেখতে পারি সবকিছু। সো যে কে কত পাইছে আমার সামনেই আছে, সমস্যা নাই। জাস্ট পরীক্ষার ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে অনেকে বেশিরভাগ স্টুডেন্টই মনে করে প্রথম দিকে, আস্তে আস্তে বাস খাইতে খাইতে সে এটা বুঝতে পারে শেষমেশ যে পরীক্ষায় ভালো করাটা আসলে তোমার কনসেপ্টের উপর ডিপেন্ডেন্ট না, বা তুমি কত বেশি জানো সেটার উপর ডিপেন্ডেন্ট না। পরীক্ষায় ভালো করা কিন্তু টোটালি একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি, জানতে তো হবে অবশ্যই, বাট সেক্ষেত্রে পরীক্ষায় ভালো করার জন্য তোমার স্ট্র্যাটেজি হচ্ছে তোমার অনেক বেশি প্র্যাকটিস করা লাগে, কারণ সময়টা অনেক কম থাকে। কম সময়ে যদি তুমি ভালো করতে চাও তাহলে তোমার জানার পাশাপাশি তোমার ওই জানাটা প্র্যাকটিস করার প্র্যাকটিসটাও থাকতে হবে। ওকে, সো সেটা একটু যত বাড়াবা তোমার মার্কস তত বাড়তে থাকবে। আমার পরীক্ষাও হবে সামনে, চিন্তা করো না। আচ্ছা, তো আমরা এখন এখানে চলে আসি। এই যে লাল রঙের পয়েন্টটা, ধরো এই যে লাল রঙের পয়েন্টটা, এই পয়েন্টে পজিটিভ পাতের জন্য, এই যে পজিটিভলি চার্জড পাতের জন্য প্রাবল্য ডিরেকশনটা কোন দিকে থাকবে বলো তো? বাইরের দিকে। আমরা বলছি যে আমরা তো সবসময় এখানে একটা পজিটিভ চার্জ কল্পনা করব, টেস্ট চার্জ হিসেবে আমরা একটা পজিটিভ চার্জ কল্পনা করব। তো পজিটিভ চার্জকে আমাদের পজিটিভ চার্জ বিশিষ্ট পাত্র ঠেলবে বিপরীত দিকে বা বাইরের দিকে ঠেলবে, তাই না? পজিটিভ চার্জ তো অবশ্যই পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে, এবং এই বিকর্ষণের পরিমাণ অথবা এইখানে আমাদের প্রাবল্য E1 সমান কি হবে? সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। দাঁড়াও এটা করে দিই, সিগমা ডিভাইড বাই 2 এপসাইলন নট। এখন এটা বলো, নেগেটিভ চার্জড পাথ বা নেগেটিভলি চার্জ আমাদের যে শীট আছে সেটা এই লাল রঙের চার্জকে কি করবে? আকর্ষণ করবে, কারণ নেগেটিভ তো পজিটিভকে টানবে, তো সে এটাকে আকর্ষণ করবে। এবং এইখানে যে প্রাবল্যটা সেটাও কিন্তু E2 সমান কি হবে? সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। মান কিন্তু সমান, নেগেটিভ হোক আর পজিটিভ হোক মান কিন্তু সমান থাকবে, এটাও প্রমাণ করা সম্ভব। আচ্ছা, তো এখন বলো E1 আর E2 কি একই দিকে না? তাই তো, E1 আর E2 তো একই দিকে। তাহলে আমি যদি বলি লব্ধিটা কত, দুইটা ভেক্টর যদি একই দিকে থাকে লব্ধি বের করা তো একদম দুধভাত। E সমান E1 প্লাস E2, মানটা পেয়ে গেলাম ইজিলি। E1 প্লাস E2 সমান কি? দুইটা যেহেতু একই মান তাহলে বলা যায় 2 ইন্টু E, অথবা 2 ইন্টু E1ই বললাম, ধরে নিলাম দুইটার মানে E1। তো 2 ইন্টু সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট, যেখানে আমরা 2 কেটে দিতে পারি, কেটে বলতে পারি সিগমা ডিভাইড বাই কত? এপসাইলন নট। তাহলে এটা হচ্ছে আমাদের দুইটা অসীম বিস্তৃতির পাতের মধ্যবর্তী কোনো জায়গায় প্রাবল্য, যেখানে দুইটা পাতের মধ্যে বিপরীত চার্জ আছে, একটাতে পজিটিভ চার্জ একটাতে নেগেটিভ চার্জ। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা হচ্ছে আসলে তোমার ক্যাপাসিটরের কনসেপ্ট অথবা ধারকের কনসেপ্ট। সো ধারকটা নিশ্চয়ই তোমরা দেখে থাকবা, তোমাদের ফ্যানের সাথে লাগানো থাকে, বিভিন্ন সার্কিটের মধ্যে ধারক লাগানো থাকে। তো ধারকের উপর তো আমাদের আলাদা ক্লাস থাকবেই, সেখানে আমরা দেখবো। বাট ধারকের যে বেসিক একটা সূত্র, সেই সূত্রটা হচ্ছে এটা, যে ধারকের ভিতরের কোনো পয়েন্টে প্রাবল্য হচ্ছে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট। আমি কি বোঝাতে পেরেছি এই অংশটা, প্রমাণটা? আই হোপ সো। আচ্ছা, ওকে, এখন এটা বলো বাইরের কোনো পয়েন্টে প্রাবল্য কি হবে? বাইরের কোনো পয়েন্টে প্রাবল্য কি হবে? এটা একটু অ্যানালাইজ করি আমরা। খেয়াল করো, এই যে দুইটা পাথ আমরা বলেই রাখছি যে পাতের নিকটে কোনো পয়েন্টে প্রাবল্য, দ্যাট মিনস আমাদের যে পাত দুইটার মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্ব কিন্তু খুবই ছোট। এই দূরত্বকে আসলে মানে অলমোস্ট জিরো বলা যায়, এইরকম ছোট দূরত্ব তাদের মধ্যে। তাইলে তুমি যখন এই লাল পয়েন্টটা নিবা, এই পাত থেকে প্রথম বললাম এটা পাথ 1, এটা বললাম পাথ 2। পাথ 1 থেকে এই লাল রঙের পয়েন্টের দূরত্ব যা, পাথ 2 থেকেও লাল রঙের পয়েন্টের দূরত্ব তা। আমি চিত্র আঁকার সুবিধার্থে এখানে ডিটা অনেক বড় দেখাইছি, বাস্তবে কিন্তু ডিটা অনেক ছোট। তাহলে প্রথম পাথ থেকে এটার দূরত্ব যা, দ্বিতীয় পাথ থেকেও এটার দূরত্ব সেম ধরা যায়, অলমোস্ট সেম ধরা যায়। আর এটা তো আমরা পড়ছি যে আমাদের অসীম বিস্তৃতির পাতের জন্য নিকটে কোনো পয়েন্টে প্রাবল্য দূরত্বের উপর ডিপেন্ড করেই না, তাহলে তো দূরত্ব এখানে নিয়ে আসা দরকারই নাই, কারণ দূরত্বটা এতটাই নিকটে যে দূরত্বে থাকার জন্য পাথকে আমরা অসীম বিস্তৃতির বলে দিতে পারি। তো 2 ডিভাইড বাই সিগমা ডিভাইড বাই 2 এপসাইলন নট। তো দুইটা পাতের জন্যই সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট আসবে প্রাবল্য। এখন একটা জিনিস বলো, এই যে নতুন যে লাল রঙের পয়েন্টটা, এই যে পয়েন্টটা, এই পয়েন্টে পজিটিভ পাতের জন্য বিকর্ষণ বলটা কোন দিকে থাকবে? যেহেতু পজিটিভ পাতকে চার্জকে বিকর্ষণ করবে, সেই বিকর্ষণের ডিরেকশনটা থাকবে এইদিকে। ওকে, আর নেগেটিভ চার্জ এই লাল রঙের যে পজিটিভ চার্জ আছে টেস্ট চার্জ হিসেবে, সেটাকে কি করবে? আকর্ষণ করবে।
এই যে এই আকর্ষণটা থাকবে এইদিকে। তাহলে বলো দুইটার পরিমাণ তো সমান এবং দুইটা পরস্পর বিপরীতমুখী, তাহলে লব্ধি প্রাবল্য কি হবে? লব্ধি প্রাবল্য হবে E1 মাইনাস E2, এবং যেহেতু দুইটার মান সমান আনসার 0 আসবে। সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট মাইনাস সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। এটাই হচ্ছে এই সিস্টেমের সুবিধা, যে এটার ভিতরে তুমি প্রাবল্য পাবা বাট বাইরে তুমি কিছুই পাবা না। এই হচ্ছে এই সিস্টেমটার মানে অ্যাডভান্টেজ। বাইরে সেটার কোনো এফেক্ট থাকে না, ভিতরেই সব এফেক্ট থাকে, অর্থাৎ তার যে প্রাবল্য সে ভিতরেই স্টোর করে রাখতে পারে, বাইরে তার কোনো ঝামেলা ছড়ায় না। ওকে, তার সব কিছুই তার ভিতরে থাকে। ওকে, এবং এটা নিয়ে আমরা ডিটেইলে কথা বলবো যখন আমরা ক্যাপাসিটর পড়বো তখন। ওকে, তো আমরা এই পর্যন্ত 3টা পড়ে ফেললাম টাইপ। একটা ছিল অসীম দৈর্ঘ্যের দণ্ডের জন্য, একটা হচ্ছে অসীম বিস্তৃতির পাতের জন্য, এখন অসীম বিস্তৃতির 2টা পাতের জন্য ভিতরে কি থাকবে বাইরে কি থাকবে সেটা। আচ্ছা ওকে, এখন আসো আমরা একটা টাইপে যাই, সেটা হচ্ছে আমরা গোলক নিয়ে একটু কথা বলবো। এখন গোলক 2 ধরনের আছে, একটা হচ্ছে নিরেট গোলক, একটা হচ্ছে নিরেট গোলক, আর আরেকটা হচ্ছে ফাঁপা গোলক। ঠিক আছে, নিরেট গোলকের ইংলিশ হচ্ছে সলিড স্ফিয়ার, আর ফাঁপা গোলকের ইংলিশ হচ্ছে হলো স্ফিয়ার। এটাকে হলো বলা হয় বা ভিতর ফাঁকা, এরকম একটা ব্যাপার স্যাপার এখানে, হলো স্ফিয়ার। এই ফাঁপা গোলকের আরেকটা নাম হচ্ছে, বাংলায় লিখে এটাকে খলক, খলকও বলে এটাকে, হলো স্ফিয়ার বা খলক বলতে পারো এটাকে। ওকে, সলিড স্ফিয়ার এবং হলো স্ফিয়ার অথবা ফাঁপা গোলক অথবা খোলক, যেটা ইচ্ছা বলো। এখন এই গোলকের ক্ষেত্রে গোলক যদি চার্জিত থাকে সেই ক্ষেত্রে তার নিকটে কোনো পয়েন্টে প্রাবল্য, তার উপরে কোনো পয়েন্টে প্রাবল্য, তার ভিতরে কোনো পয়েন্টে প্রাবল্য, এই যে বিভিন্ন পয়েন্টে প্রাবল্য সেটা আমরা গাউসের ল দিয়ে বের করার চেষ্টা করব। ঠিক আছে, এখন একটু আসি, প্রথমে আমরা ফাঁপা নিয়ে কাজ করি। ফাঁপা গোলক, ফাঁপা গোলক বা হলো স্ফিয়ার, ফাঁপা গোলক বা হলো স্ফিয়ার। আচ্ছা, তো এখানে ফাঁপা গোলক আগে এখানেই একটা মনে করো, এটা হচ্ছে আমাদের সেই ফাঁপা গোলক। এখন এখানে কোন 3টা জায়গায় আমরা বের করব? প্রথমে বের করব বাইরে, বাইরে কোনো পয়েন্টে প্রাবল্য, তারপরে আমরা বের করব তার পৃষ্ঠে বা তার উপরে কোনো পয়েন্টে প্রাবল্য, তারপরে আমরা বের করব তার ভিতরে, মানে ফাঁপা গোলকের ভিতরে যে জায়গাটা সেইখানে কোনো পয়েন্টে প্রাবল্য বের করতে চাই আমরা, প্রাবল্য। আচ্ছা ওকে, ভেরি গুড। এখন আমরা একটা একটা করে শুরু করি। প্রথমে 1 নাম্বারটা, বাইরে কোনো পয়েন্টে প্রাবল্য, বাইরে। আচ্ছা ওকে, এখন আমরা একটা গোলক আঁকি। মনে করো এই হচ্ছে আমাদের সেই গোলকটা, ভালোই হয়েছে গোলক, খারাপ না। এই গোলকের, এটা কিন্তু ফাঁপা, ভিতরটা কিন্তু খালি, মাথায় রাখবা। এই ফাঁপা গোলকটার উপরে আমরা কিউ পরিমাণ চার্জ সুষমভাবে বন্টিত করে দিলাম। সুষমভাবে বন্টন মানে কি? তার পুরা জায়গাটায় চার্জগুলোর সমভাবে বন্টন হবে, অর্থাৎ একক ক্ষেত্রফলে তোমরা সেম চার্জ পাবা সবসময়, এটা হচ্ছে কথা। চার্জের বন্টনটা সুষম হচ্ছে এখানে, প্লাস কিউ পরিমাণ চার্জ, এই যে প্লাস কিউ পরিমাণ চার্জ। ওকে, সুষমভাবে বন্টিত চার্জ। এখানে মনে হচ্ছে ঘনত্ব একটু বেশি হয়ে গেছে, এই জায়গাটাতে ইগনোর করো। ওকে, আমি এখন বের করতে চাই যে তার নিকটে কোনো পয়েন্টে প্রাবল্য, সরি তার নিকটে বলতে বাইরের কোনো পয়েন্টে, ধরো এই যে সবুজ রঙের পয়েন্টে, এখানে আমি প্রাবল্য বের করতে চাই। এখন আমি তো এখানে ডেফিনেটলি কুলম্বের সূত্র ব্যবহার করতে পারি না, মানে ডিরেক্টলি। ইনডিরেক্টলি হয়তো কুলম্বের সূত্র চলে আসে, যেটা তোমরা অলরেডি হয়তো যারা স্থিরতড়িৎ পড়ছো তারা করে আসছো, যে একটা গোলকের ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এই সমস্ত চার্জ গোলকের কেন্দ্রে আছে। বাট এই ধরে নিতে পারি কেন, সেটা হচ্ছে আমরা দেখবো এখন গাউসের ল দিয়ে। এখন একটা জিনিস খেয়াল করো, একটু ওয়েট করো, আমি একটা জিনিস চেক করে নিই। ওকে, ওকে ঠিক আছে, আমরা এই সবুজ রঙের পয়েন্টটাতে প্রাবল্য বের করতে চাই। তাহলে যেহেতু আমরা গাউসের সূত্র অ্যাপ্লাই করব, তার মানে কি করা লাগবে? একটা গাউসিয়ান সারফেস অথবা গাউসিয়ান গোলক একটা নেওয়া লাগবে। তো কি করব? সমকেন্দ্র ধরে নিয়ে, সমকেন্দ্র মানে কি? আমাদের অরিজিনাল গোলকের যে কেন্দ্র, সেই কেন্দ্রকে কেন্দ্র করে সবুজ পয়েন্ট পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে আমরা একটা গাউসিয়ান গোলক কল্পনা করব। মাথায় রাখবা, এগুলো কিন্তু গোলক, এগুলো কিন্তু বৃত্ত না, জিনিসগুলো কিন্তু 3 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল না। ওকে, আমি একটা গোলক আঁকি এখন, গাউসিয়ান গোলক যেটাকে বলবো। তো গোলকটা হচ্ছে মনে করো এই যে এইরকম, বাহ এত বড় গোলক হয়ে গেল। ওকে, আমাদের অরিজিনাল যে গোলকটা বা আমাদের যে টার্গেট যে গোলকটা, সেই গোলকের ব্যাসার্ধ হচ্ছে মনে করো
সেই গোলকের ব্যাসার্ধ হচ্ছে মনে করো ক্যাপিটাল আর, আর গাউসিয়ান যে গোলক সেই গোলকের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। ঠিক আছে, স্মল আর মানে কি আমাদের মেইন গোলকের কেন্দ্র থেকে ওই পয়েন্ট, যে পয়েন্টে আমি ধরো এই পয়েন্টটাই, যে পয়েন্টে আমরা প্রাবল্য বের করতে চাই সেই দূরত্বটা হচ্ছে আমাদের স্মল আর। ঠিক আছে, তাহলে এই দূরত্বটা, এই যে এই দূরত্ব যদি এখন নিই তাহলে এই পুরাটাকে আমরা বলবো স্মল আর, আর এতটুকুকে আমরা কি বলছিলাম, এতটুকুকে আমরা বলছিলাম ক্যাপিটাল আর। ওকে, এই হচ্ছে ব্যাপারটা এখানে, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল আর। এখন আমাদের গাউসিয়ান সূত্র কি বলে, যে এই যে গাউসিয়ান গোলক আমি তাইলে তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই গোলক কিভাবে হয়েছে। এটা এই যে এই হচ্ছে আমাদের গোলকটা, বোঝানোর জন্য বললাম আর কি। এটা হচ্ছে আমাদের গোলক, আর মেইন গোলকটা হচ্ছে এই যে এরকম, যাতে গোলকের ফিল্ডটা তোমরা পাও লিস্ট। আচ্ছা, এখন গাউসিয়ান ল এর হিসাবটা হচ্ছে যে ফ্লাক্স, তার ভিতর থেকে কি পরিমাণ ফ্লাক্স বের হবে। তাহলে ফ্লাক্সের শুধু তোমরা জানো ফাই ইকুয়াল টু কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট। ধরে নিচ্ছি আমরা শূন্য মাধ্যমে আছি, কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট, অথবা এটা সমান কি ক্লোজড ইন্টিগ্রাল অফ ই ডট ডিএ। ওকে, ই ডট ডিএ। আচ্ছা, ভেরি গুড। এখন খেয়াল করো আমাদের এই যে গাউসিয়ান গোলকটা, এই গোলকের আমি যদি ছোট ছোট অংশ নেই, ক্ষুদ্র ক্ষুদ্র ডিএ নেই, জাস্ট এটার দিকে তাকায় দেখো তো একবার, এই ডিএ এর ডিরেকশনটা কোন দিকে, বাইরের দিকে। এখান থেকে যে বলরেখাগুলো বের হচ্ছে সেগুলোও কিন্তু বাইরের দিকে, মানে বলরেখার ডিরেকশন আর ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএ এর ডিরেকশন একই দিকে। সো এখানে আমরা সেম কাজ করতে পারি আসলে। ও আইসি বিছনার চাদর ব্যস্ত ওখানে, এটা হচ্ছে ডিএ, আর এই দিক দিয়ে বের হচ্ছে আমাদের কি প্রাবল্যটা, বা ধুরো মর দিয়া। না, আমি একটু মিট করে যাক, তারপরে আমি আনমিট করতে। আচ্ছা, চলে গেছে। আচ্ছা, ই আর ডি এর মধ্যবর্তী কোণ এখানে 0 ডিগ্রি। তাহলে সবগুলো ক্ষেত্রে তুমি দেখতে পারবা বলরেখাগুলো যেভাবে বেরোক, বলরেখাগুলো তো এইভাবেই বেরোবে, এই যে বলরেখা তো এইভাবেই বেরোবে, তাই না? পজিটিভ চার্জ যেহেতু বহির্মুখী থাকবে বলরেখা, এইভাবে বহির্মুখী থাকবে, এবং সেই জায়গাটাতে আমি যদি ক্ষুদ্র ক্ষেত্রফল নিই সেটার ডিরেকশন এক্স্যাক্টলি একই দিকে থাকবে। তো বলাই যায় পুরা গাউসিয়ান গোলক ব্যাপী আমাদের ই এবং ডি এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি থাকবে, এটা সবগুলা ক্ষেত্রেই সত্য। আচ্ছা, তাহলে আমি এখন লিখে ফেলি এখানে ক্লোজড ইন্টিগ্রাল অফ ই ডি এ কস 0 ডিগ্রি আর লিখলাম না, এটা তো 1 হবে। আচ্ছা, এখন বলো গাউসিয়ান গোলকের প্রত্যেকটা জায়গায় প্রাবল্যের পরিমাণ কি সমান হবে নাকি অসমান হবে? সমান হবে। কারণ কেন? কারণ হচ্ছে আমি মেইন গোলকের কেন্দ্রকে কেন্দ্র করেই বৃত্তটা গোলকটা নিছি, সো ডেফিনেটলি সবগুলা দিক থেকেই দূরত্বটা কিন্তু আমি সমান পাচ্ছি। তুমি যেখানে যাও এই সবুজের অংশ, এই যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট পাচ্ছ তুমি। এই দিকে যাও অথবা এই দিকে যাও অথবা এই দিকে যাও, তুমি সবগুলো ক্ষেত্রেই কনস্ট্যান্ট ডিস্টেন্স পাচ্ছ। অর্থাৎ কনস্ট্যান্ট ডিস্টেন্স যদি থাকে সেক্ষেত্রে তুমি প্রাবল্যটা কনস্ট্যান্টই পাবা, যেহেতু চার্জটাও কনস্ট্যান্ট এখানে। তা আমরা ইটাকে বাইরে নিয়ে আসলাম, বললাম যে ক্লোজড ইন্টিগ্রাল অফ ডিএ। সো ফর শিওর ক্লোজ ইন্টিগ্রাল অফ ডিএ মানে কি, গাউসিয়ান যে গোলকটা সেটার টোটাল পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আমরা তো ক্ষুদ্র ক্ষুদ্র ডিএ নিছি, সবগুলা ডিএ যোগ করে নিলে আসলে কি হবে, সবগুলা ডিএ যোগ করে দিলে আমাদের সবুজ গোলক বা গাউসিয়ান গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল পেয়ে যাব। ইন দিস কেস হুইচ ইজ 4 পাই ইন্টু স্মল আর স্কোয়ার। খেয়াল করবা গাউসিয়ান গোলকের ব্যাসার্ধ কিন্তু স্মল আর নিছি আমরা, এটা কিন্তু স্মল আর। ওকে, 4 পাই ইন্টু আর স্কোয়ার লিখে দিই এখানে, কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট। এখন বলো তো আমাদের কিউ পরিমাণ চার্জ যে আমরা পুরা গোলকের মধ্যে বন্টন করছিলাম, আমাদের গাউসিয়ান গোলক দ্বারা কি কিউ পরিমাণ টোটাল চার্জে চলে আসছে না? গাউসিয়ান গোলকটাকে আমাদের সবগুলা চার্জকে আবদ্ধ করে ফেলতে পারছে না, তাই তো? জি ভাই। আচ্ছা, তাহলে ফর শিওর এখানে আমরা কিউ এনক্লোজড জায়গায় খোলকের মধ্যে বা খোলকের পৃষ্ঠে আমরা যে পরিমাণ চার্জ দিয়েছি সেই চার্জ পুরোটা বসায় দিতে পারি কিউ হিসেবে, কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট ইকুয়াল টু ই ইন্টু 4 পাই আর স্কোয়ার্ড। এখন দেখো আমাদের তো টাস্ক থাকে হচ্ছে প্রাবল্য বের করা কোন একটা পয়েন্টে, তো ই সমান কি, ই সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু কিউ, সরি কিউ তো এটা হবে না, কিউ ডিভাইডেড বাই কি হবে আর স্কোয়ার। খেয়াল করে দেখো তো এটা কি আমাদের প্রাবল্যের সূত্রটাই না? একটা পয়েন্ট চার্জের জন্য নির্দিষ্ট দূরত্বে অথবা আর দূরত্বে প্রাবল্যের সূত্র যা, এটা ক্ষেত্রে কি এক্স্যাক্টলি সেম সূত্র আসছে না? জি ভাই। তাই তো?
এই হিসাব থেকে আমরা বলে দেই যে আমাদের যদি খোলক থাকে এরকম গোলক থাকে, আমরা ধরে নিতে পারি সমস্ত কিউ পরিমাণ চার্জ তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে, বিকজ ইট ইজ বিহেভিং লাইক দিস ওয়ান। এইভাবেই সে বিহেভ করছে, মনে হচ্ছে কিউ চার্জটা একটা পয়েন্ট চার্জ এবং তার থেকে আমরা আর দূরত্বে প্রাবল্য চাচ্ছি, উইচ উইল বি 4 পাই এপসাইলন নট ইন্টু কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে গোলক এরকম যদি থাকে সেক্ষেত্রে একটা পয়েন্ট চার্জের ক্ষেত্রে প্রাবল্য যা হয় আর দূরত্বে, পুরা খোলকটার জন্য আর দূরত্ব বলতে তার কেন্দ্র থেকে আর দূরত্বে আর কি প্রাবল্যটা সেম হবে। আর যেহেতু কেন্দ্র থেকে আর দূরত্ব, তার মানে ধরে নিতে পারছি যে আমাদের সমস্ত চার্জ কিউ পয়েন্টে থাকলেও সেম বিহেভই করতো। তোমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছ? জি। আচ্ছা, তো এখন বের করলাম যেটা, সেটা হচ্ছে বাইরে কোনো পয়েন্টে প্রাবল্য। এখন যেটা চাচ্ছি তার পৃষ্ঠে বা তার উপরে কোনো পয়েন্টে প্রাবল্য। তো ধরে নাও আমাদের সবুজ রঙের পয়েন্টটা এখন আমরা নিব তার পৃষ্ঠের কোনো একটা পয়েন্টে, ধরো বললাম এই জায়গাটাতে, এইখানে পৃষ্ঠের উপরস্থ কোনো একটা পয়েন্টে প্রাবল্য বের করতে চাই। তো সেক্ষেত্রে এখন যে আমরা গাউসিয়ান গোলকটা নিব সেটা কি এক্স্যাক্টলি আমাদের মেইন গোলকের ব্যাসার্ধের সমান হয়ে যাবে না? তাই তো? আচ্ছা, তাহলে এখন যে গোলকটা নিব সেই গোলকটা কিন্তু আমাদের মেইন গোলকের ব্যাসার্ধের সমান, অর্থাৎ এই ক্ষেত্রে স্মল আর সমান ক্যাপিটাল আর। তাহলে এখানে যা সূত্র চেঞ্জ হবে, এবং এই গোলক দ্বারাও কিন্তু সমস্ত চার্জ আবদ্ধ। আমি ধরে নিচ্ছি চার্জ তো এমনি উপরে উপরে দেওয়া আছে, বা চার্জ তো আসলে তার পৃষ্ঠের মধ্যে বসানো। তাহলে এই গাউসিয়ান গোলকটাও সমান পরিমাণ চার্জে আবদ্ধ করছে, এবং এই ক্ষেত্রে স্মল আর সমান ক্যাপিটাল আর। সো এই ক্ষেত্রে সূত্রটা এক্স্যাক্টলি সেম হয়ে যায়। আমি যদি বলি উপরে কোনো পয়েন্টে প্রাবল্য কি হবে, এক্স্যাক্টলি সেম জিনিস আমরা এখানে লিখবো কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট ইকুয়াল টু ই ইন্টু 4 পাই। এখানে স্মল আর এর জায়গায় আমরা ডিরেক্ট ক্যাপিটাল আর বসায় দিতে পারি, কেন? বিকজ এখানে স্মল আর এবং ক্যাপিটাল আর সমান। তো এখানে সূত্রটা আসে এরকম, ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, এক্স্যাক্টলি সেম ফর্মুলা। ব্যাপারটা কি বোঝা গেছে? আশা করি বুঝছো। ভেরি গুড। ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভিতরে কোনো পয়েন্টে প্রাবল্য কি হবে, সেটা এখন আমরা দেখবো। ওকে, এখন আসো ভিতরে কোনো পয়েন্টে যাই। আবার একটা গোলক নিয়ে কষ্ট করে, না দাঁড়াও আমি ইনটু স্পেস দিয়ে দিই। ওকে ব্রো, গোলক হয়ে যাও। হ্যাঁ, খুবই বাজে। আমি তো ভালো গোলক আঁকতে পারি, চলে। ওকে, এই হচ্ছে আমাদের খোলকটা। খোলকের মধ্যে মনে করো আমি একটু চার্জটা একটু পাতলা করে দিই, আমার আঁকতে সুবিধা হবে। আচ্ছা, ওকে, ঘনত্ব এখানে বাড়াই দিছি আমি, এইভাবেই থাকো। এখন আমাদের টার্গেট হচ্ছে এই যে খোলকটা, মাথায় রাখবে এটা খোলক। এই যে খোলকটা, এই খোলকটার ভিতরে কোনো পয়েন্টে আমরা প্রাবল্য বের করতে চাই। তো ভিতরে কোনো পয়েন্টে যদি প্রাবল্য চাই, আমরা আমাদের পয়েন্টটা নিশ্চয়ই খোলকের ভিতরে। এখন আমাদের মেইন যে গোলক সেটার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, আর খোলক মানে আমরা যে ভিতরে একটা পয়েন্ট নিয়েছি সেটার দূরত্ব মনে করো স্মল আর। তো ডেফিনেটলি গাউসের সূত্র যেহেতু আমরা অ্যাপ্লাই করছি, আমাদের গাউসিয়ান গোলকটা হবে এই এতটুকু, তাই না? গাউসিয়ান গোলক হবে এতটুকু, এই কেন্দ্রকে কেন্দ্র করে আমরা রাখছি। তো এখন চিন্তা করো তো, এই গাউসিয়ান গোলকের দ্বারা কি কোনো চার্জ আবদ্ধ আছে? জি না ভাই। না। কোনো চার্জ যদি আবদ্ধ না থাকে তার ভিতর দিয়ে কি কোনো ফ্লাক্স যাচ্ছে? না। না। আমরা বলছিলাম না, আমরা কিন্তু গত ক্লাসে পড়ছিলাম একটা আবদ্ধ সারফেস অথবা একটা ক্লোজড সারফেস যদি কোনো চার্জকে আবদ্ধ না করে তার ভিতর দিয়ে কি কোনো ফ্লাক্স যেতে পারে? গত ক্লাসে পড়ছিলাম ফ্লাক্স কি হয়, নেট ফ্লাক্স কি হয় তার? জিরো না? হয়ে যাবে। জিরো হয়ে যাবে। আর ওইভাবে বলো, যেহেতু কোনো চার্জ আবদ্ধ নাই তাহলে চার্জের পরিমাণ জিরো, জিরো ডিভাইডেড বাই এপসাইলন নট, আমাদের জিরোই আসবে। ঠিক আছে, তাও আমি একটু ভেঙে ম্যাথমেটিক্যালি দেখাচ্ছি জিনিসটা। ফ্লাক্স ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট ইকুয়ালস ক্লোজড ইন্টিগ্রাল অফ ই ডিএ কস 0 ডিগ্রি লিখে দিই, কারণ জিনিস সমানই আসবে, বুঝতেছো তোমরা। আচ্ছা, তাহলে সিগমা ইকুয়াল টু কিউ এনক্লোজ সমান হচ্ছে আমাদের এখানে 0, তো এখানে 0 আসবে, ফ্লাক্স 0, সো এই জিনিসটাও তো 0, ই ডট ডি এর সমান 0। ঢং করার দরকার নেই, ডিরেক্ট বলে দেয় যে এখান থেকে যে ই সমান আমার এখানে 0 আসবে। অর্থাৎ খোলকের চার্জিত খোলকের ভিতরের কোনো পয়েন্টে প্রাবল্য 0 থাকবে, চার্জিত গোলকের ভিতরে কোনো পয়েন্টে প্রাবল্য 0 থাকবে। আমি যদি এই বিহেভিয়ারটাকে গ্রাফে কনভার্ট করতে চাই, এই যে
খোলকের ভিতরে কোনো পয়েন্টে প্রাবল্য শূন্য, খোলকের পৃষ্ঠে প্রাবল্য হচ্ছে সামথিং লাইক দিস, খোলকের বাইরে কোনো পয়েন্টে প্রাবল্য এক্স্যাক্টলি লাইক দিস, দূরত্ব জাস্ট চেঞ্জ হতে থাকবে। এই জিনিসটাকে যদি আমি গ্রাফে প্লট করতে চাই, ব্যাপারটা কিরকম দাঁড়ায় খেয়াল করবা। আমি যদি গ্রাফে প্লট করতে চাই ব্যাপারটাকে, ধরো এটা হচ্ছে আমাদের গ্রাফ, এইদিকে আমি নিচ্ছি স্মলার দিয়ে আমরা বুঝবো কি খোলকের কেন্দ্র থেকে দূরত্ব, খোলকের কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে আর যদি আমি কেন্দ্র থেকে দূরত্ব ধরি, তা আর যখন 0 তার মানে আমি কই আছি বলো তো? কেন্দ্রে। কেন্দ্রে আছি। আমি আর যত বাড়াতে থাকবো তার মানে কি আমি তত পৃষ্ঠের দিকে আগাচ্ছি না? জি ভাই। তাহলে আমি পৃষ্ঠে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্ত পর্যন্ত কি আমাদের প্রাবল্যটা শূন্য থাকবে না, যেহেতু ওই অংশটা গোলকের বা খোলকের ভিতরের অংশ হিসেবে কাউন্ট হবে? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা জানি যে আমি যদি বলি এটা হচ্ছে আমাদের খোলকের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আমাদের প্রাবল্যটা শূন্য থাকবে। আমি প্রাবল্যকে লাল কালি দিয়ে বুঝিয়ে দিলাম যে এটা হচ্ছে আমাদের প্রাবল্য। ইট রিমেইনস 0 টিল উই রিচ দ্য সারফেস। এই যে 0 থাকবে। যখনই আমরা সারফেসে পৌঁছায় গেছি বা যখনই আমি খোলকটার পৃষ্ঠে পৌঁছায় গেছি, তখনই ধাম করে আমার প্রাবল্যটা হয়ে গেছে সামথিং লাইক দিস। কারণ এখানে তো সাডেন চেঞ্জ হবে। পৃষ্ঠের ঠিক আগ মুহূর্ত, পৃষ্ঠে পৌঁছানোর ঠিক আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু আমরা খোলকের ভিতরে ছিলাম, আর ভিতরের কোনো পয়েন্টের প্রাবল্য শূন্য। তাহলে এতক্ষণ আমাদের প্রাবল্যটা শূন্য ছিল। শূন্য থেকে হঠাৎ করেই সে একটা মান পেয়ে যাবে যখন আমরা পৃষ্ঠে চলে যাব, কারণ পৃষ্ঠে একটা মান থাকে। এবং পৃষ্ঠ থেকে যত আমি সামনে যেতে থাকবো, সেক্ষেত্রে আমাদের গ্রাফটা কিভাবে চেঞ্জ হবে? এইভাবে চেঞ্জ হবে। কেন এইভাবে চেঞ্জ হবে? কারণ খেয়াল করো সূত্রটা কি ছিল, E সমান 1/4πε0 ইন্টু কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। তোমরা বীজগাণিতিক ম্যাথমেটিক্যালি দেখতে পারো ব্যাপারটা, আরটার আর বেশি নাকি আমি যখন আর থেকে একটু সামনে যাব সেই আরটা বেশি হবে বলো তো? এটা হচ্ছে আমাদের ভ্যালু আর। এই জায়গাটাতে যখন আমরা পৃষ্ঠে আসি তখন আমার স্মল আর এর ভ্যালু আর, যখন আমরা পৃষ্ঠ থেকে বাইরে যাব তখন কি স্মল আর এর ভ্যালুটা একটু বেড়ে যাবে না? তখন কি এটা হয়ে যাবে না স্মল আর এর ভ্যালু? তা আমি যত সামনে যেতে থাকবো, যেহেতু সম্পর্কটা বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে যত দূরে যাব প্রাবল্যটা তত কমতে থাকবে। এবং কিভাবে কমবে? বর্গের ব্যস্তানুপাত আকারে কমবে। এই জন্য গ্রাফটা এরকম। আর এখানে মানটা কত? এখানে মানটা হচ্ছে E is equal to 1/4πε0 ইন্টু কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। আর বাকি জায়গাগুলোতে আমরা ফর শিওর স্মল আর দিয়ে বুঝাই দিব, কারণ এই পয়েন্টটাতে আর সমান ক্যাপিটাল আর, এই জায়গাটাতে আর সমান 0, আর বাকি জায়গাগুলোতে আর সমান তো আরবিট্রারিলি তোমার আর এর ভ্যালু বাড়তে থাকবে, স্মল আর এর ভ্যালু বাড়তে থাকবে। গ্রাফটা কি বুঝতে পেরেছো সবাই? জি ভাই, আচ্ছা আচ্ছা, ভেরি গুড। গাছটা বুঝতে পারার জন্য ধন্যবাদ। তাহলে আমাদের খোলক শেষ, খোলকের ভিতরের পয়েন্ট, বাইরের পয়েন্ট, পৃষ্ঠের পয়েন্ট কাহিনী শেষ। এখন আমরা যাব যেটাতে, সেটার নাম হচ্ছে গোলক, নিরেট গোলক। এতক্ষণ দেখছি ফাঁপা গোলক, এখন দেখবো নিরেট গোলক। নিরেট গোলক মানে কি বলতো? যার ভিতরটা একই উপাদান দ্বারা তৈরি। আমাদের কেসগুলোতে এমন না যে বাইরে কাঠের টুকরা ভিতরে লোহার টুকরা, এরকম কিছু না। আমাদের সব পুরাটাই একই জিনিস দিয়ে তৈরি। যেমন ধরো একটা সাইকেলের মানে ইসের মধ্যে একটা বল থাকে না, কি বলে, সাইকেলের চেইনের মধ্যে একটা বল থাকে না, যখন আমরা চেইন ধরে পেডেল যখন মারি তখন ওই জায়গায় কিন্তু একটা বল থাকে, এরকম গুলগুল বল থাকে, পুরো মার্বেলের মতো ছোট ছোট। সো অথবা ফিজেট স্পিনারে এরকম বল থাকে, খেয়াল করবা। তো এই যে এইরকম বল আমরা চিন্তা করবো, অথবা ক্রিকেট বল যেটা পুরোটাই লোহার। তো এই হচ্ছে আমাদের নিরেট গোলকের একটা এক্সাম্পল। আমরা এখন দেখবো নিরেট গোলকের জন্য বিভিন্ন পয়েন্টে প্রাবল্যের মানটা কি হয় উইথ গাউসের ফর্মুলা। ওকে, একে আমরা সরাই দিই। আচ্ছা, তা এখন লিখবো নিরেট গোলক অথবা সলিড স্ফিয়ার। সলিড স্ফিয়ার এক্ষেত্রেও আমার তিনটা টাইপ। একটা হচ্ছে ভিতরে, প্রথমে লিখবো বাইরে, বাইরে থেকে আমরা শুরু করব, তারপর লিখবো আমরা উপরে, তারপর আমরা লিখবো ভিতরে। সো নিরেট গোলকের ক্ষেত্রে কিন্তু আমার দুইটা টাইপ আছে, সেটা আমরা একটু পরে ইন্ট্রোডিউস করব। নিরেট গোলকের ক্ষেত্রে দুইটা কেস হতে পারে। একটা হচ্ছে নিরেট গোলকটা যদি পরিবাহী পদার্থের হয় সেক্ষেত্রে কেস একরকম, নিরেট গোলকটা যদি অপরিবাহী পদার্থের হয় সেক্ষেত্রে কেসটা অন্যরকম। আগে আমরা অপরিবাহী নিয়ে কাজ করি, পরে আমরা পরিবাহী নিয়ে কাজ করব। পার্থক্যটা বলে দিই, কারণটা বলবো না, জাস্ট পার্থক্যটা বলবো। পার্থক্যটা হচ্ছে নিরেট গোলক, ধরো
এটা হচ্ছে আমাদের নিডেড গোলক। আমি ভিতরে কালার দিয়ে বুঝাই দিব যে ভিতরে তার জিনিসপত্র আছে। ওকে, মনে করি হচ্ছে একটা নিডেড গোলক, তার ভিতরটা পদার্থ দিয়ে পূর্ণ, তার ভিতরটা খালি না। এই যে আমার নিডেড গোলক একটা, কি যে হচ্ছে একটা অবস্থা। আচ্ছা, খারাপ না, ভালোই। আচ্ছা, এই হচ্ছে একটা নিডেড গোলক। এখন যদি এই গোলকটা অপরিবাহী হয়ে থাকে, আমি যদি তার মধ্যে প্লাস কিউ পরিমাণ চার্জ দিই, তাহলে এই প্লাস কিউ পরিমাণ চার্জ তার পুরা শরীর জুড়ে থাকবে। এটা হচ্ছে কথা। যদি আমাদের গোলকটা অপরিবাহী হয়ে থাকে, তাইলে এই কিউ পরিমাণ চার্জ তার পুরা শরীর জুড়ে থাকবে, বা তার পুরা ভিতর বাহির পুরাটা নিয়ে থাকবে, ভিতরে বাহিরে পুরাটা নিয়েই থাকবে, এইরকম ভাবে থাকবে। ওকে, এটা হচ্ছে যদি অপরিবাহী হয়ে থাকে আমাদের নিডেড গোলকটা। ঠিক আছে, অপরিবাহী যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে, অপরিবাহী নিডেড গোলক, সেই ক্ষেত্রে এই কেসটা হয়ে থাকে। ওকে, দেন আমি যদি পাপ করে ফেলছি একটা, কিছু করার নাই, আবার আঁকা লাগবে। ওকে, আমাদের যদি নিডেড গোলকটা পরিবাহী হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে একটু বলে দিই। সেই ক্ষেত্রে আমি যদি তার মধ্যে প্লাস কিউ পরিমাণ চার্জ দিই, সেই ক্ষেত্রে যদিও ভিতরে থাকার জায়গা আছে, কিন্তু চার্জ হচ্ছে, যদি পরিবাহী পদার্থ হয়ে থাকে চার্জ সবসময় পৃষ্ঠে থাকে। এটা তোমরা দেখে থাকবে, অতীতেও দেখছো, এখনো বললাম যে পরিবাহী পদার্থের ক্ষেত্রে আমাদের যে চার্জ সেটা অবশ্যই তার পৃষ্ঠে থাকে। জায়গা থাকা সত্ত্বেও ভিতরে, সে ভিতরে যাবে না, সে বাইরেই থাকবে। তাই হচ্ছে পরিবাহী নিডেড গোলক এবং অপরিবাহী নিডেড গোলকের মধ্যে পার্থক্য। এবং খেয়াল করে দেখবা, পরিবাহী নিডেড গোলকটা এক্স্যাক্টলি খোলকের মতো। খোলকের ক্ষেত্রে যেরকম হয়, চার্জটা পৃষ্ঠই বন্টিত থাকে, আর খোলকের ক্ষেত্রে পরিবাহী অপরিবাহী ম্যাটার করে না। কারণ খোলকের ক্ষেত্রে বললাম, খোলকের ক্ষেত্রে পরিবাহী অপরিবাহী কেন ম্যাটার করে না? কারণ খোলকের ভিতরে তো জায়গাই নেই, চার্জের যাওয়ার জায়গাই তো নাই, তাহলে সে যাবে কি যাবে না সেই ডিসিশন নেওয়ার তো তার সুযোগ নেই। সে পরিবাহী হইলেও পৃষ্ঠ থাকবে, অপরিবাহী হইলেও পৃষ্ঠ থাকবে। কিন্তু গোলকের ক্ষেত্রে, নিডেড গোলকের ক্ষেত্রে এই সুযোগটা থাকে, তার চয়েসের ব্যাপারটা আসে। যদি গোলকটা অপরিবাহী হয় তাহলে চার্জটা হচ্ছে তার পুরো শরীর জুড়ে থাকবে, যেরকমটা প্রথম চিত্রে দেখা যাচ্ছে। আর যদি আমাদের নিডেড গোলকটা পরিবাহী হয়, সেই ক্ষেত্রে চার্জের যাওয়ার জায়গা থাকা সত্ত্বেও সে পৃষ্ঠে থাকবে, বা পৃষ্ঠ বরাবরই থাকবে, ভিতরে সে ঢুকবে না। আশা করি এই পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে পরিবাহী, এটা হচ্ছে পরিবাহী নিডেড গোলক। ওকে, আচ্ছা, তা প্রথমে আমরা কাজ করব হচ্ছে পরিবাহী নিডেড গোলক নিয়ে। এবং আমি মনে হয় না এটা বোঝানোর দরকার আছে তোমাদেরকে, এটা এক্স্যাক্টলি খোলকের মতোই হবে। বাইরের কোনো পয়েন্টে যাও, তুমি কি করবা, গাউসিয়ান গোলকটা এরকম বড় করে নিবা, তোমার সূত্র আসবে কি 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই স্মল আর স্কোয়ার, যদি দূরত্বটা এটা হয়ে থাকে। যদি তুমি বলো পৃষ্ঠের কোনো পয়েন্টে প্রাবল্য, সেই ক্ষেত্রে তোমার পৃষ্ঠ বরাবর তুমি গাউসিয়ান গোলক নিবা, সেই ক্ষেত্রে গোলকের ব্যাসার্ধ আর গাউসিয়ান গোলকের ব্যাসার্ধ কি হবে, তো সেই ক্ষেত্রে 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার হয়ে যাবে। ওকে, যদি ভিতরের কোনো পয়েন্টের প্রাবল্য চাও, তুমি এই ব্যাসার্ধ নিয়ে একটা গোলক আঁকবা যেটা কোনো চার্জকে আবদ্ধ করছে না, তো সেই ক্ষেত্রে ভিতরের কোনো পয়েন্টের প্রাবল্য কি থাকবে, শূন্য থাকবে, পরিবাহী নিডেড গোলকের ক্ষেত্রে। তাহলে পরিবাহী নিডেড গোলক, ঠিক আছে, প্রাবল্যের দিক দিয়ে বা প্রাবল্যের বিহেভিয়ারের দিক দিয়ে এক্স্যাক্টলি খোলকের মতো। ঠিক আছে, আমি বলবো এখানে এক্স্যাক্টলি খোলকের মতো, মানে এই বিহেভিয়ারের দিক থেকে আর কি, এক্স্যাক্টলি খোলকের মতো। এটা কিন্তু অন্য চ্যাপ্টারে বলিও না যে পরিবাহী নিডেড গোলক এক্স্যাক্টলি খোলকের মতো, তাহলে তুমি ফুটবল দিয়ে তোমাকে বাড়ি মারলে যে কাহিনী হতো, ক্রিকেট বল দিয়ে বাড়ি মারলেও সেম কাহিনী হইতো। বাট কাহিনী হচ্ছে ক্রিকেট বল দিয়ে আঘাত করার পরে মানুষজন মারা যায়, কিন্তু ফুটবল দিয়ে বাড়ি খেয়ে মারা যাওয়ার ইতিহাস মনে হয় নাই। সো খোলক এবং গোলকের মধ্যে ডেফিনেটলি পার্থক্য আছে। ঠিক আছে, জড়তার ভ্রামকের পার্থক্য আছে, যেটা তোমরা নিউটনের মেকানিক্স যখন পড়বা তখন দেখবা। সো এখন পরিবাহী গোলকটা যেহেতু এক্স্যাক্টলি খোলকের মতো, তুমি খোলকের সূত্রগুলো যেভাবে দেখাচ্ছিলা এক্স্যাক্টলি পরিবাহী নিডেড গোলকের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম সূত্র আসবে, গ্রাফ সহ এক্স্যাক্টলি সেম আসবে। এইরকম ভাবে শুরুতে 0 থাকবে, ব্যাসার্ধ পৌঁছা পর্যন্ত 0 থাকবে, ব্যাসার্ধে যাওয়া মাত্রই একটা মান আমরা পাবো, এবং তারপরে মানটা আস্তে আস্তে ব্যস্তানুপাত আকারে কমতে থাকবে। এটা হচ্ছে ই ভার্সেস আর, এটার জন্য গ্রাফ হচ্ছে এটা। আমাদের মেইন কনসার্ন হচ্ছে এই গোলকটা অপরিবাহী নিডেড গোলকের ক্ষেত্রে কি হয়, যেহেতু চার্জগুলো তার ভিতরে বন্টিত থাকে। তার মানে বুঝতেছো নিশ্চয়ই কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে
এটার ক্ষেত্রে বাইরের কোনো পয়েন্টের প্রাবল্য যখন আমরা নিব তখন সেই ক্ষেত্রে গাউসিয়ান গোলক দিয়ে আমরা যখন কাজ করব সেটা দ্বারা আবদ্ধ চার্জের পরিমাণ কিউই থাকবে, কোনো সমস্যা নাই। পৃষ্ঠের কোনো পয়েন্টে যখন আমরা প্রাবল্য বের করতে চাবো সেই গাউসিয়ান গোলকের দ্বারা আবদ্ধ চার্জের পরিমাণটাও কিউ থাকবে, সেটাতেও কোনো সমস্যা নাই। এই পর্যন্ত এটাও খোলকের মতো বিহেভ করবে। মানে বাইরের পয়েন্ট এবং পৃষ্ঠের কোনো পয়েন্টের ক্ষেত্রে খোলক, অপরিবাহী নিরেট গোলক, পরিবাহী নিরেট গোলক সবাই সমান, এদের মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্যটা কোন জায়গায়, যখন আমরা ভিতরের কোনো পয়েন্টের প্রাবল্য বের করতে যাবো তখন কি হবে পার্থক্যটা খেয়াল করো। এখন কি আমরা এটা বলতে পারবো যে এই গোলকের দ্বারা কোনো চার্জ আবদ্ধ নাই, বলা যাবে? না ভাই। না ভাইয়া। ডেফিনেটলি এটা বলার সুযোগ নেই, কারণ সে অবশ্যই চার্জকে আবদ্ধ করছে। সে কি পরিমাণ চার্জ আবদ্ধ করছে সেটা আমাদের বের করা লাগবে, এটাই হচ্ছে আমাদের টাস্ক। তো আমরা এখানে বলে দিলাম এখানে যে প্রথমটা, বাইরের পয়েন্টে প্রাবল্য খোলকের মতো, এটা ডান। পৃষ্ঠে কোনো পয়েন্টে তার পৃষ্ঠের উপরে কোনো পয়েন্টে প্রাবল্য এটাও খোলকের মতো বা এটাও এটার মতো, এই এই পর্যন্ত সবাই সমান। বাট ভিতরের কোনো পয়েন্টের প্রাবল্য এটা একটু পার্থক্য তৈরি হয়ে গেছে। এখন ভিতরের কোনো পয়েন্টের প্রাবল্য, এখন এটা নিয়ে আমরা একটু আলোচনা করি, আসো। ওকে, সো আমি আবার জিনিসটা নেই, এই গোলকটা একটু বড় করে আঁকা উচিত, কারণ আমরা ভিতরের পয়েন্ট নিয়ে কাজ করবো। এটা তো গোলক হয় নাই, সরি, দরকার নেই, আমার হাতই ভালো। আচ্ছা, কালার চেঞ্জ করে একটু, মাঝে মধ্যে কালার চেঞ্জ করলে ভালো লাগে। ওকে, সে গোলক, গোলাপি রঙের গোলক, এবং সেটা নিরেট, ভিতরে চার্জ থাকবে কারণ এটা পরিবাহী। মাথায় রাখবে এটা কিন্তু পরিবাহী নিরেট গোলক, সরি অপরিবাহী, সরি সরি ভুল বলছি, অপরিবাহী। আচ্ছা, তো যেহেতু এইটা অপরিবাহী নিরেট গোলক, তাহলে তার মধ্যে যদি আমি চার্জ দিই তার চার্জটা তার পুরা শরীর জুড়ে বন্টিত থাকবে এইভাবে, পুরা শরীর জুড়ে বন্টিত থাকবে এইভাবে, তাই তো? এইভাবে বন্টিত থাকবে। বাইরের কোনো পয়েন্ট আর উপরের কোনো পয়েন্টের প্রাবল্যের হিসাব আমরা বুঝে গেছি, এটা খোলকের মতোই হবে, সো আলাদা করে সূত্র লেখার দরকার নাই। এখন ভিতরের কোনো পয়েন্টের প্রাবল্য আমরা বের করবো। ধরো ভিতরে সেই পয়েন্টটা হচ্ছে কোন কালার ভালো লাগবে এখানে, মনে হয় এটা ভালো লাগবে। হ্যাঁ, মনে করো আমরা এই পয়েন্টে প্রাবল্য বের করতে চাই, যেখানে আমাদের নিরেট গোলকটার কেন্দ্র হচ্ছে এটা, নিরেট গোলকটার কেন্দ্র হচ্ছে এটা। তো আমি এই আকাশী কালার বা স্কাই ব্লু কালারের পয়েন্টে প্রাবল্য বের করতে চাই। তো কি করবো, যথারীতি আমরা একটা গাউসিয়ান গোলক নেওয়া লাগবে, এবং গাউসিয়ান গোলকটা এই ব্যাসার্ধ নিয়েই করা লাগবে, যে দূরত্বে আমাদের স্কাই ব্লু পয়েন্টে আছে, এটা একটা গোলক। ওকে, তো সুষম হয়নি, এটা সুষম করে আঁকি, আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। আচ্ছা, তো এই দূরত্বটা হচ্ছে মনে করো স্মল আর, এই হচ্ছে আমাদের গাউসিয়ান গোলক, আকাশী কালারের এটা হচ্ছে আমাদের গাউসিয়ান গোলক। এখন যেহেতু এই আকাশী কালারের গোলক অথবা গাউসিয়ান সারফেসের ভিতরে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ আছে, এবং এই চার্জের পরিমাণটা কত সেটা আমরা জানি না, সেক্ষেত্রে আমাদের এই চার্জটা বের করা লাগবে। আমাদের মেইন গোলকে চার্জ দেওয়া আছে কিউ পরিমাণ, ধরে নিচ্ছি আমরা মেইন গোলকে আমাদের চার্জ দেওয়া আছে কিউ পরিমাণ। এখন এটা কি আমরা শিওর যে গোলকের মধ্যে চার্জগুলো সুষমভাবে বন্টিত? এটা কি শিওর আমরা? জি জি ভাই। ভাই। আচ্ছা, ওকে। হ্যাঁ, প্রীতম একটা আনসার দিয়েছে বিয়ারিং। হ্যাঁ, এই জিনিসটার নাম বিয়ারিং, যেখানে আমরা বলছিলাম ছোট ছোট গুল থাকে, আমি নামটা ভুলে গেছিলাম, বিয়ারিং। আচ্ছা, সো সুষম গোলক, এটা সুষমভাবে বন্টিত চার্জ। যদি সুষমভাবে বন্টিত হয়, এখানে একক আয়তনে, যেহেতু এই জিনিসটা 3 ডাইমেনশনাল, এখানে একক আয়তনে চার্জের পরিমাণ কনস্ট্যান্ট থাকবে। আমি যদি এখন পুরা গোলকটাতে কি পরিমাণ চার্জ আছে সেটা জানি, এবং পুরা গোলকটার ব্যাসার্ধ কি, এটা যে ক্যাপিটাল আর সেটাও যদি জানি, তাহলে একক আয়তনে কি পরিমাণ চার্জ আছে সেটা আমরা বের করতে পারবো না, সেটা হচ্ছে রো। যেহেতু আমরা একক আয়তনে চলে আসছি হিসাবে, তখন সেই জন্য এটাকে আমরা রো দিয়ে চিন্তা করবো। রো সমান কি আসবে, রো সমান হচ্ছে চার্জ ডিভাইডেড বাই ভলিউম অথবা আয়তন। তাহলে কিউ ডিভাইডেড বাই, এই গোলকের আয়তনটা কি বলতো? ভাইয়া 4/3 পাই আর কি। 4/3 পাই ইন্টু ক্যাপিটাল আর কিউব। আচ্ছা, ওকে, সো রো সমান হচ্ছে 4/3 কিউ বাই 4/3 পাই আর কিউব। আচ্ছা, বুঝলাম। এই যে ঘনত্বটা, এই যে রটা, এই রটা কি পুরা গোলক জুড়ে সেম থাকবে না? জি ভাই। কারণ সুষমভাবে বন্টিত চার্জ। তুমি একটা ক্ষুদ্র অংশ নাও, আমি যদি গোলকের মধ্যে
এই অংশটা নিয়ে চিন্তা করি, দেখো আমি যদি বলি এই একটা ক্ষুদ্র গোলক, গোলকের ভিতরে একটা ক্ষুদ্র গোলক, কমলা রঙের যে গোলকটা চিন্তা করলাম এটা, এর মধ্যেও কি চার্জ ঘনত্ব সেম থাকবে না? এক্স্যাক্টলি এটাই থাকবে না চার্জ ঘনত্ব? মানে হিসাবটা তো হচ্ছে একক আয়তনের চার্জের পরিমাণ। তো আমি যদি কমলা রঙের একটা গোলক নেই, ছোট গোলক, এই গোলকের মধ্যে, অথবা কমলা রঙের আরেকটা বড় গোলক নেই, এই যে এটা যদি নেই আমি, সেক্ষেত্রে দুইটা গোলকের ক্ষেত্রে কি চার্জের ঘনত্ব সেম থাকবে না? তাহলে আমরা বলতে পারি গোলাপি রঙের আমার যে মেইন গোলক সেটার ক্ষেত্রে চার্জ ঘনত্ব যা, কমলা রঙের যে বড় গোলক সেটার ক্ষেত্রে চার্জ ঘনত্ব তা, এবং ছোট যে গোলকটা আছে সেটার ক্ষেত্রে চার্জ ঘনত্ব তা। অর্থাৎ সবগুলা গোলকের জন্যই একক আয়তনের চার্জের পরিমাণ কনস্ট্যান্ট। আমাদের কোন গোলক নিয়ে কনসার্ন? এই আকাশী রঙের গোলকটা নিয়ে কনসার্ন না? আমরা তো কমলা গোলক নিয়ে কাজ করছি না, আমরা আকাশী রঙের গোলকটা বা গাউসিয়ান যে গোলকটা সেটা নিয়ে কাজ করছি। ধরে নিলাম এই, এবং আমাদের উদ্দেশ্যটা কি, এই এই আকাশী রঙের বা স্কাই ব্লু কালারের গোলকের ভিতরে কি পরিমাণ চার্জ আছে সেটা বের করতে চাই। অর্থাৎ এটার ভিতরে যদি ধরো ওয়েট ফর এ ওয়াইল, এটার ভিতরে যদি কিউ প্রাইম পরিমাণ চার্জ থেকে সেই চার্জটা আমরা বের করতে চাই। এখন কিন্তু হিসাবটা ঐকিক নিয়মে চলে গেছে, পাটিগণিত, যে একক আয়তনের চার্জের পরিমাণ যদি এটা হয়, এই নীল রঙের গোলকের যদি টোটাল আয়তন ভি প্রাইম হয়, তাহলে নীল রঙের গোলকের ভিতরে কি পরিমাণ চার্জ আছে? ভি প্রাইম ইন্টু রো। ওকে, আমরা এক কাজ করি, নীল রঙের গোলকটার আয়তনটা বের করে ফেলি, ভি প্রাইম, এবং সেটাও কিন্তু ইজি, কারণ এটার ব্যাসার্ধ আমরা জানি কতটুকু, স্মল আর পরিমাণ। ভি প্রাইম বললাম এটাকে, ভি প্রাইম সমান হচ্ছে 4/3 ইন্টু পাই ইন্টু স্মল আর কিউব। তাহলে আমি আকাশী রঙের যে গোলকটা সেটার আয়তন পেয়ে গেলাম। এখন সব গোলকের জন্যই তো একক আয়তনের চার্জের পরিমাণ সেম, তার বললাম এখানে একক আয়তনে চার্জের পরিমাণ হচ্ছে রো, এই যে এই রোটা। অতএব ভি প্রাইম আয়তনে চার্জের পরিমাণ কি হবে? ভি প্রাইম ইন্টু রো। আর ভি প্রাইম আয়তনে যে পরিমাণ চার্জ আছে সেটাই কিন্তু আমাদের টার্গেট, এটা হচ্ছে কিউ প্রাইম। ওকে, আমরা কিউ প্রাইমটা পেয়ে গেলাম, কিন্তু এখন কিউ প্রাইম সমান কি আসলো আমাদের খেয়াল করো, কিউ প্রাইম সমান আমাদের আসলো ভি প্রাইম। ভি প্রাইমটা কত? ভি প্রাইম হচ্ছে এই যে এটা, 4/3 ইন্টু পাই ইন্টু স্মল আর কিউব, আর রো কি, রো হচ্ছে আমাদের এই যে এটা, এটাও সমান আসবে কিউ ডিভাইডেড বাই 4/3 পাই ইন্টু ক্যাপিটাল আর কিউব। খেয়াল করো কিছু জিনিস কাটা যাচ্ছে, এই যে এখানটার 4/3 পাই, এখানটার 4/3 পাই এর সাথে কাটা, অনেকটাই কমে গেছে ঝামেলা। তাহলে কিউ প্রাইম সমান আমরা পাচ্ছি ক্যাপিটাল কিউ ইন্টু স্মল আর কিউব ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউব। তোমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছো? জি ভাইয়া বাহ। বুঝছি ভাই। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে খেয়াল করো এখন আমাদের গাউসিয়ান গোলকের ভিতরে কি পরিমাণ চার্জ আছে? গাউসিয়ান গোলকের ভিতরে থাকা চার্জের পরিমাণ হচ্ছে এই যে এটা, কিউ প্রাইম পরিমাণ চার্জ আছে। এখন কাজ শেষ, এখন আমরা ওই আগের মেথডে যাব, ফ্লাক্স কিউ বাই এপসাইলন নট এইসব জিনিসপত্র যাব। তাহলে এটা করে ফেলি এখন, যে ফ্লাক্সের পরিমাণ আকাশী রঙের গোলক বা গাউসিয়ান গোলকের ক্ষেত্রে কিউ এনক্লোজ, যে এখানে কিউ এনক্লোজ মানে কি, আমাদের আকাশী গোলক দ্বারা কি পরিমাণ চার্জ আবদ্ধ আছে আমাদের, কিউ প্রাইম, যেটা আমরা মাত্র এখানে বের করলাম, কিউ প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন নট সমান ক্লোজড ইন্টিগ্রাল অফ, আর লিখছি না একই জিনিস বারবার, ডিরেক্ট ই দিয়ে লিখে দিলাম, কারণ এই ক্ষেত্রে সেম কথাই হবে, ই আর ডি এর মধ্যবর্তী কোণ, ডি এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তো সেম কথা, ইটা কনস্ট্যান্ট থাকবে, বিকজ আমরা মেইন গোলকের কেন্দ্রকে কেন্দ্র করেই গাউসিয়ান গোলক নিয়েছি। সো ইটা বাইরে আসবে, ক্লোজড ইন্টিগ্রাল অফ ডি এ, ক্লোজড ইন্টিগ্রাল অফ ডি এর সমান কি আসবে, 4 পাই ইন্টু স্মল আর স্কোয়ার, এবং এদিকে আছে আমাদের কিউ প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে আমরা এখন আগে ইটা বের করে ফেলি, ই সমান আসবে 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ প্রাইম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন সুন্দর মতো এই কিউ প্রাইমের মানটা এখানে বসিয়ে দিতে হবে, বসিয়ে দিই, কোনো সমস্যা তো নাই। তাহলে ই এর মানটা কি আসবে, দেখো ই এর মানটা আসবে 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ প্রাইমের মানটা বসাই দিয়ে কি আসবে, কিউ ইন্টু আর কিউব ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউব, আর আমাদের এই আর স্কোয়ার তো আছেই, এই আর স্কোয়ারটা বসাই দিলাম। তাহলে খেয়াল করে একটু ভালো করে, আর স্কোয়ার এই আর কিউবকে কেটে কি করে দিবে, একটা আর করে দিবে, আর স্কোয়ার আর কিউবকে কেটে আর টু দি পাওয়ার 1 করে দিল, তাই তো? তাহলে সূত্রটা আসবে কিরকম দেখো, সূত্রটা আসবে এরকম, যে ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ আর ডিভাইডেড বাই আর কিউব। এখন বলো তো আমাদের এই সূত্রের ক্ষেত্রে ক্যাপিটাল আরটা কি কনস্ট্যান্ট নাকি ভেরিয়েবল? ক্যাপিটাল আর কনস্ট্যান্ট নাকি ভেরিয়েবল বলো?
কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, কারণ এটা হচ্ছে আমাদের ওই গোলাপি রঙের নিরেট গোলকটার ব্যাসার্ধ। স্মল আরটা তো আমাদের ভেরিয়েবল, তাই না? বিকজ আমরা তো গোলকের ভিতরের কোন পয়েন্টটা নিব সেটা ফিক্স না, আমরা যে কোনো পয়েন্ট নিতে পারি। এখন যে সেটা বলো, ই এর সাথে স্মল আর এর সম্পর্কটা কেমন? ই এর সাথে এই স্মল আর এর সম্পর্কটা কেমন? সমানুপাতিক। তাহলে চেঞ্জটা বাকি সব কি কনস্ট্যান্ট না আমাদের? 1/4πε0 কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউব, এই পুরোটা কি কনস্ট্যান্ট না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা তো এটা বলতে পারি ডেফিনেটলি যে ই ইজ প্রপোর্শনাল টু আর। তাইলে ই এর মানটা আমাদের স্মল আর এর সাথে সমানুপাতে পরিবর্তন হবে, অর্থাৎ আর এর মান যদি বাড়তে থাকে আমাদের ই এর মানটাও সমানুপাতিক হারে বাড়তে থাকবে। অর্থাৎ এই গ্রাফটা কেমন হবে দেখতে? এক ঘাতের সমানুপাতিক, তো তার মানে গ্রাফটা কেমন হবে? সরলরেখিক হবে না? এগুলো মাথায় রাখবা। যদি একটা ভেরিয়েবল আরেকটা ভেরিয়েবলের এক ঘাতের সমানুপাতিক হয়, ইট উইল বি এ স্ট্রেট লাইন। যদি দ্বিঘাতের সমানুপাতিক হয় তাহলে ইট উইল বি এ কার্ভ। যেহেতু আমাদের ঘাত এখানে কত, এক না, পাওয়ার 1 না, এখানে ই এর সাথে আর এর সম্পর্ক তো পাওয়ার 1 এর সমানুপাতিক, তাহলে গ্রাফটা হবে সরলরেখিক। আচ্ছা, তাও আমি তোমাদেরকে ওইসব ছাড়াও বোঝাচ্ছি কিভাবে এটা সরলরেখিক হয়, খেয়াল করবা। আমি যদি এখন ই ভার্সেস আর গ্রাফ নেই, আমি যদি এখন ই ভার্সেস আর গ্রাফ নেই, বিহেভিয়ার কিন্তু চেঞ্জ হবে। কিভাবে? খেয়াল করবা। বিহেভিয়ার চেঞ্জ হবে, কেন্দ্র থেকে ব্যাসার্ধ পর্যন্ত একরকম বিহেভিয়ার, আর পৃষ্ঠ থেকে পরবর্তী অংশটাতে বিহেভিয়ার আরেক রকম। এই জিনিসটা কি তোমরা ফাংশন চ্যাপ্টারে পড়ছো? এরকম কোনো কেস যে ফাংশনটা চেঞ্জ করে ফেলছে ডিপেন্ডিং অন দ্য ইনপুট ভ্যালু, পুরো ফাংশনটাই চেঞ্জ হয়ে যায়, এরকম কোনো কেস কি তোমরা পড়ছো? বলো তো। ভাইয়া বুঝিয়ে দিন, আবার বোঝাবো কথাটা? ফাংশনটা না, মনে নাই। আচ্ছা, আমি আমি জানি তোমাদের মনে আছে। খেয়াল করো, এরকম তোমরা ফাংশন দেখছো কিনা একটু বলো। দাঁড়াও দেখাচ্ছি। বললাম y is equal to 3 plus x when x is greater or equal to 1, y is equal to 0 when x is less than 6। জি ভাই করছি। আমি যদি ফাউল একটা ফাংশন লিখছি, বাট তোমরা মোটামুটি আইডিয়া পেয়ে গেছো যে এইরকম জিনিস কি তোমরা পড়ছো না, যে ডিপেন্ডিং অন দ্য ইনপুট ভ্যালু আওয়ার ফাংশন চেঞ্জেস। যখন আমাদের, আমি এটা একটা কাহিনী করি, x greater or equal to 1, তো যখন 3 plus x, যখন x less than 1 তখন হচ্ছে আনসারটা 0। তো যখনই আমাদের ইনপুট ভ্যালুটা x এর চেয়ে বড় থাকবে অথবা সমান, 1 এর চেয়ে বড় অথবা সমান হবে, তখন আমাদের ফাংশনটা হচ্ছে 3 plus x। আর যখনই আমাদের ইনপুট ভ্যালুটা 1 এর চেয়ে ছোট, তখনই আমাদের আনসারটা কত থাকবে? 0 থাকবে। তো এই যে বিহেভিয়ারটা, যখন ইনপুটটা গ্রেটার অর ইকুয়াল টু 1 তখন আমাদের ফাংশন হচ্ছে এটা, যখন ইনপুট লেস দেন 1 তখন আমাদের ফাংশন হচ্ছে এটা। আমাদের এই ক্ষেত্রে বিহেভিয়ারটা কিন্তু এক্স্যাক্টলি এরকম। খেয়াল করবা, আমরা একটু আগেও কিন্তু সেম জিনিস দেখছি, খেয়াল করো। এই যে দেখো, এখানেও কিন্তু সেম জিনিস দেখছি আমরা। যতক্ষণ আমাদের আর এর ভ্যালু 0 থেকে ক্যাপিটাল আর পর্যন্ত ছিল, অর্থাৎ যখন আমাদের আর এর ভ্যালু 0 থেকে শুরু করে স্মল ক্যাপিটাল আর এর ছোট ছিল, তখন আমাদের ই এর মান ছিল কত? 0। আর যখনই আমাদের আর এর ভ্যালু ক্যাপিটাল আর এর বড় অথবা তার চেয়ে সমান সমান অথবা বড় হয়ে গেছে, তখন আমাদের ইটা কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো তো। এইভাবে না, 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এরকম না আমাদের ফাংশনটা তখন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো তোমরা কি এখন ম্যাথের ওই ফাংশনের গন্ধ পাচ্ছ না? এখানে সেম জিনিস না। এখানে আমি যদি এইভাবে লিখি, এখন ই একটা ফাংশন, ফাংশন অফ হোয়াট? ফাংশন অফ আর। এটাকে লিখা যায় এইভাবে, এটা 0 যখন আমাদের স্মল আরটা 0-র চেয়ে বড় অথবা সমান এবং আর এর চেয়ে ছোট, তখন এটা 0। আর এটা হয়ে যাবে 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার যখন আমাদের এক্স গ্রেটার অর ইকুয়াল টু আর। বাই দ্য ওয়ে, এখানে আর লিখবো না, আমরা লিখবো স্মল আর। সেম কথা না এখানে? জি ভাই। আচ্ছা, মিল পাচ্ছ তো এখন ম্যাথের সাথে ফিজিক্সের নাকি? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা তাহলে আমাদের কাজে চলে যাই। এখন দেখো, এই যে বললাম যে আমাদের নিরেট পরিবাহী অপরিবাহী গোলকের ক্ষেত্রে আমাদের ই এর সাথে আর এর সম্পর্কটা কেমন? সমানুপাতিক। এবং যেহেতু এক ঘাতের সমানুপাতিক, এটা কিভাবে স্ট্রেট হবে এখন দেখাবো। খেয়াল করো, যেহেতু আমাদের 1/4πε0 ইন্টু 1/r কিউব, এই পুরো জিনিসটা ধ্রুবক, আমি পুরো জিনিসটাকে ধ্রুবক বলে দিলাম। ও সরি, কিউটাও তো এই ধ্রুবকের মধ্যে ঢুকে যাবে। তাহলে এটাকে লেখা যায় ই ইজ ইকুয়াল টু, পুরো ধ্রুবকটাকে বললাম সি ইন্টু আর টু দি পাওয়ার 1, তো সি আর লিখে ফেললাম। এখন আমাদের গ্রাফ আকার আমরা একটা তরিকা বলছিলাম তোমাদেরকে, কি ছিল? যে যেটাকে আমরা ওয়াই এক্সিসে বসাবো সেটার জায়গায় আমরা ওয়াই বসায় দিব, আর যেটাকে আমরা এক্স এক্সিসে বসাচ্ছি সেটার জায়গায় আমরা এক্স বসায় দিব। তাহলে কি হয়? ওয়াই ইজ ইকুয়াল টু সি এক্স।
তো এটা কিসের মতো? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ না, যেটা ঢাল হচ্ছে সি, তাই তো? জি ভাই। আচ্ছা, আশা করি এতটুকু বুঝতে পারছো সবাই। ওকে, আমি যদি এখন অপরিবাহী নিরেটগুলোকের ক্ষেত্রে এই ফাংশনটাই বলে দিই যে এটাই তার ফাইনাল ফাংশন, সেটা কি সত্য হবে নাকি সেটা মিথ্যা হবে, নাকি সেটা পার্শিয়ালি ট্রু পার্শিয়ালি ফলস হবে? পার্শিয়ালি ট্রু। হ্যাঁ, কেন পার্শিয়ালি ফলস হবে বলো তো? কারণ যখন আর এর ভ্যালু লেস দেন আর, তখন আমরা এই ফাংশনটা বলতে পারি, তাই না? তাই তো? জি। এই অংশটা হচ্ছে গোলকের ভিতরে থাকা অংশের জন্য। আর যখন আমরা গোলকের বাইরে চলে যাব, আর যখন গ্রেটার অর ইকুয়াল টু 1 আর হয়ে যাবে, তখন তো সম্পর্কটা ওই আগের মতোই। তখন সম্পর্কটা হচ্ছে E is equal to 1/4 pi epsilon naught into q by r square। তখন আমাদের গ্রাফটা হয়ে যাবে এরকম, y is equal to c divided by x square, তাই না? তখন আমাদের গ্রাফটা হয়ে যাবে y is equal to c divided by x square এর মতো। তাইলে আমরা এখন একটা পার্ট করে ফেলি এখানে r। তাহলে r পর্যন্ত আমাদের গ্রাফটা সরলরৈখিকভাবে যাবে, বিকজ এখানে আমরা r সমান কি বলছি? কেন্দ্র থেকে, সেম কথা আবার এখানে r সমান আমরা বলছি কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে এই পর্যন্ত সে সরলরৈখিকভাবে থাকবে, যেখানে তার ঢাল হচ্ছে এই যে 1/4 pi epsilon naught into q divided by capital R cube, এটা হচ্ছে তার ঢাল। ওকে, এই পর্যন্ত। এই জায়গায় এসে তার ভ্যালুটা কত? এই জায়গায় এসে তার ভ্যালুটা হচ্ছে এই যে r এর জায়গায় যখন আসছে, তখন তার ভ্যালুটা হচ্ছে 1/4 pi epsilon naught into q by কি r square, না এখানে ভ্যালুটা তার এই জায়গায় কিন্তু সে চেঞ্জ হয়ে গেছে। এই যে এই জায়গাটাতে তার ভ্যালুটা কিন্তু আর এই সূত্র মানছে না, অথবা আমি কালিটা দেখাই একটু, দাঁড়াও। এই সূত্র সে মানছে না। যখনই সে আর এ চলে আসছে বা পৃষ্ঠে চলে আসছে, তখন তার সূত্রটা কোনটা? তখন তার সূত্রটা হচ্ছে E is equal to 1/4 pi epsilon naught, ওই আগের সূত্রটাই, q divided by r squared। ওকে, এর বাকি অংশটা কি একই রকম ভাবে যাবে না? এরকম ভাবে এইটা হবে 1/4 pi epsilon naught into q by r square। তুমি এটাকেও q by small r square ঢুকাই দিতে পারো, যেখানে স্মল r সমান হচ্ছে ক্যাপিটাল আর। ওকে বিটেড, গ্রাফটা কি সবাই বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো এটা কোন ধরনের ফাংশন? এটাকে বলে পিস ওয়াইজ ফাংশন, মানে যেটা তোমরা পড়ে আসছো, ওই যে মানে ইনপুট ওয়াইজ তার ফাংশনটাই চেঞ্জ হয়ে যায়, এরকম একটা ফাংশন। তাহলে আমরা এই ফাংশনটা ম্যাথমেটিক্যালি লিখে ফেলি, কিভাবে হবে খেয়াল করো। আমি লিখবো এখানে ই হচ্ছে আমাদের কার ফাংশন? ই হচ্ছে এখানে স্মল আর এর ফাংশন। যেখানে স্মল আর বাড়তে থাকে বা স্মল আর এর ভ্যালু চেঞ্জ হতে থাকে, সাথে সাথে করে ই এর ভ্যালুটা চেঞ্জ হয়, এবং তারই চেঞ্জটা দুই ভাবে হয়। এক ক্ষেত্রে তার সূত্রটা হচ্ছে 1/4 pi epsilon naught into q into small r divided by capital R cube। কখন? যখন আমাদের আর এর ভ্যালুটা কেন্দ্র থেকে শুরু করে ব্যাসার্ধের ঠিক আগ পর্যন্ত, আর এই সেম ইটাই হয়ে যাবে 1/4 pi epsilon naught into q divided by small r squared, তখন যখন আমাদের আর এর ভ্যালুটা ক্যাপিটাল আর এর চেয়ে বড় হবে অথবা সমান হবে। তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো এখন? এখন কি বুঝছো যে ফিজিক্সকে, ম্যাথকে বলা হয় ফিজিক্সের ভাষা? যদি জেনে না থাকে এখন বললাম আর কি, মানে ম্যাথকে ফিজিক্সের ভাষা বলা হয়, ফিজিক্স ম্যাথ দিয়ে কথা বলে। ফিজিক্সে হচ্ছে জাস্ট ওই সেম জিনিস যেগুলো তোমরা থিওরিটিক্যালি পড়ে আসছো, সেই থিওরিটিক্যাল পড়ে আসা জিনিসগুলাই প্র্যাকটিক্যালি দেখতে পারবা। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, ভেরি গুড। আমি আশা করি আজকের ক্লাসটা তোমরা পুরোটাই বুঝতে পারছো নাকি? জি ভাই, পারছি। আচ্ছা, ভেরি গুড। না বুঝলে তো রেকর্ড থাকবেই, রেকর্ডটা দেখে নিবা আবার। আই হোপ তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, এবং আমাদের গাউসের সূত্র এর সাথে সাথে শেষ হয়ে গেল। ঠিক আছে, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, অথবা অ্যাসাইনমেন্ট বলতে পারো, তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে এই যতগুলো তোমরা টাইপ করছো না, এই যে আমাদের কয়টা ছিল বলো তো? একটা ছিল হচ্ছে সরুদণ্ডের জন্য তার নিকটে কোনো পয়েন্টে প্রাবল্য। তারপরে আমরা পড়ছি অসীম বিস্তৃতির পাতের জন্য তার নিকটে কোনো পয়েন্টে প্রাবল্য। তারপরে আমরা পড়ছি অসীম বিস্তৃতির দুইটা পাত, একটাতে পজিটিভ চার্জ, একটাতে নেগেটিভ চার্জ। এরকম যদি থাকতো পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ, তার ভিতরে বা তার বাইরে কোনো পয়েন্টে প্রাবল্য। তারপরে আমরা পড়ছি খোলক, খোলকের তিনটা টাইপ, ভিতরে, পৃষ্ঠে, বাইরে। তারপরে আমরা পড়ছি গোলক, গোলক দুই টাইপ, একটা হচ্ছে পরিবাহী গোলক, একটা হচ্ছে অপরিবাহী গোলক। দুই ক্ষেত্রেই নিকটে, সরি উপরে ভিতরে, কি বললাম, বাইরে উপরে ভিতরে, দুই ক্ষেত্রেই আলাদাভাবে করবা। তো এই যে যতগুলো জিনিস আছে, এই সবগুলাই তোমার বইয়ে দেয়া আছে সুন্দর করে। তোমাদের অ্যাসাইনমেন্টটা কি? এই জিনিসগুলা সুন্দর মতো চিত্র সহকারে
নোট করে আমাকে জমা দেওয়া। পারবা না? এবং সময়কাল হচ্ছে নেক্সট 2টা ক্লাসের মধ্যে দিলেই হবে। নেক্সট ক্লাসেই দেওয়া লাগবে না? ও বাই দ্য ওয়ে, সময় তো আছেই তোমাদের, নেক্সট ক্লাসে দিতে হবে। আজকে তো বৃহস্পতিবার না? আচ্ছা, তাহলে তোমাদের হোমওয়ার্ক দেওয়ার ডেডলাইন হচ্ছে নেক্সট ক্লাসের আগে আমাকে দিয়ে দিলেই হবে। ডেডলাইন নেক্সট ক্লাস, বিফোর জাস্ট নেক্সট ক্লাস। ম্যাথ করলেই হবে ভাইয়া, বুঝি নাই? মানে ম্যাথ গুলা করবো, আর তো থিওরি না। তো বুঝান লিখে লাগবে না, নোট করা লাগবে না। ম্যাথ তোমার বইয়েই নাই ভাই, ম্যাথ তোমার বইয়েই দেয় নাই। আমি চাচ্ছি তোমরা জাস্ট এই থিওরি গুলাকেই ভালো মতো নোট করে রাখো। বুঝা গেছে? আর আচ্ছা, বাই দ্য ওয়ে, বইয়েও সেম জিনিস দেয়া আছে, এবং আমি তোমাদেরকে যে পিডিএফ দিচ্ছি ওই পিডিএফেও ওই সেম জিনিসগুলো দেয়া আছে। তো তোমরা যেভাবেই পারো, ইভেন আমার লেকচার যদি দেখা লাগে লেকচার দেখেও পারো, করতে পারো। গ্রাফগুলো লাগবে কিন্তু মাস্ট। বুঝা গেছে? এবং আমি তোমাদের অন্যগুলাতে কিন্তু গ্রাফ দেখাই নাই। অন্যগুলাতে গ্রাফ দূরত্বের সাথে কিভাবে চেঞ্জ হয়, কজ অন্যগুলার ক্ষেত্রে দূরত্বের ব্যাপারটা ছিল না। গোলকের ক্ষেত্রে যেটা আসছে দূরত্বের ব্যাপারটা, অন্যগুলার ক্ষেত্রে কিন্তু বলছে নিকটে কোনো পয়েন্টে প্রাবল্য। তো নিকটে বলছে মানে কি, দূরত্বটা ম্যাটার করে না, তো দূরত্বের সাথে তার চেঞ্জটা হচ্ছে না। ঠিক আছে? দূরত্ব ম্যাটার করে গোলকের ক্ষেত্রে, খোলক বলো অথবা নিরেট গোলক বলো। তো এই হচ্ছে কাহিনী। তো ভাইয়া পরীক্ষায় যদি ম্যাথ দেয় তাহলে কি কলম্বের সূত্র না এটা দিয়ে ইউজ করবো? পরীক্ষায় যদি ম্যাথ দেয়, পরীক্ষায় ম্যাথ দিলে যদি কুলম্বের সূত্র দিয়ে হয়ে যায়, ডিরেক্ট কুলম্বের সূত্র দিয়ে করে ফেলবা। ঠিক আছে? আহ, ধরো পরীক্ষায় বললো না, কাহিনী হচ্ছে তোমাদের গাউসের সূত্র অ্যাপ্লাই করে যে সূত্রগুলো আসে, তাই না? এই যে এটার জন্য একটা সূত্র আসছিল না, এর মানে একটা সূত্র আসছিল না, এই যে অসীম দৈর্ঘ্যের তারের জন্য নিকটে কোনো পয়েন্টে প্রাবল্য, এটা সূত্র পড়ছিলাম না আমরা? আসছে তো? তো এই সূত্রগুলো কিন্তু তোমার বইয়ে দেয়া আছে। যদি অসীম দৈর্ঘ্যের তারের নিকটে কোনো পয়েন্টে প্রাবল্য বলে, তুমি ডিরেক্ট সূত্র ব্যবহার করো। এটা মেবি এটা ছিল 2 এপসাইলন নট ইনটু আর সামথিং ছিল, আমার মনে নেই, সূত্রটা মুখস্থ থাকে না আসলে সূত্রগুলো। ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করে করতে পারবা। আর যেগুলা স্পেসিফিক্যালি মানে গাউস দিয়ে করতে হয়, সেগুলা কিন্তু তুমি কুলম দিয়ে করতেই পারবা না। যেমন ধরো এই সূত্রটা, এটা কিন্তু গাউস দিয়েই করতে হয়। পরীক্ষায় কিন্তু তোমার কাছে প্রমাণ চাবে না, ফর শিওর পরীক্ষায় তোমার কাছে এর মানটাই চাবে। আর যেহেতু এই সূত্রের প্রমাণটা বইয়ে দেয়া আছে, তুমি ডিরেক্টলি সূত্র ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? তোমার গাউসের সূত্র ব্যবহার করে ডিরাইভেশনে যাওয়া লাগবে না। ক্লিয়ার? যতগুলো জিনিস আমি তোমাদেরকে পড়িয়েছি সবগুলা প্রমাণই মানে বইয়ে প্রমাণিত সূত্র। ঠিক আছে? একটা আমি বাইরে থেকে পড়াই নাই। তো এই সবগুলাই তোমরা পরীক্ষার সময় ডিরেক্ট সূত্র ব্যবহার করে করতে পারবা। গাউসের সূত্র অ্যাপ্লাই করার দরকার পড়বে না। গাউসের সূত্র অ্যাপ্লাই করে আমরা সূত্রের প্রমাণ করেছি জাস্ট গাউসের সূত্র শেখার জন্য, আর কিছু না। বুঝা গেছে? আর গাউসের সূত্র দিয়ে আসলে তেমন একটা ম্যাথ বইয়ে নাই, এক্সারসাইজে তেমন একটা ম্যাথ নাই। সো আমি চাচ্ছি তোমরা অ্যাসাইনমেন্টটা করে ফেলো ভালো মতো, নোটটা। বুঝাতে পেরেছি ব্যাপারটা? ভাইয়া বলছিলাম যে গাউসের সূত্র দিয়ে কি কুলম্বের কোনো মানে ম্যাথ করা যাবে? অবশ্যই। গাউসের সূত্র থেকে তো কুলম্বের সূত্র আরো ইজিলি প্রমাণ করা যায়, কোনো ব্যাপারই তো না। গাউসের সূত্র হলো বিন্দু চার্জের জন্য প্রযোজ্য। গাউসের সূত্র সকল চার্জের জন্য প্রযোজ্য। কুলম্বেরটা তো লিমিটেশন আছে। দেখো, কুলম্বের লিমিটেশন থেকে কি গাউস আসছে না? জি তাই তো? ভাই। তাহলে গাউস যদি আবার কুলম্বের জিনিস না পারে তাহলে কেমনে হবে? মানে কুলম্বের যেখানে শেষ গাউসের সেখানে শুরু। সো গাউস ডেফিনেটলি তোমার কুলম্ব যা পারে তা পারে করতে। তুমি নিজে ট্রাই করে দেখো না। আমি যদি বলি তোমাকে এখন যে একটা, কুলম্বের সূত্র যে ম্যাথ আছে ওইগুলা কি গাউসের সূত্র দিয়ে করলেই হবে? কেন করবা কষ্ট করে? গাউসেরটা কি এত আরাম মনে হয় তোমার কাছে? যদি পয়েন্ট চার্জ থাকে সেক্ষেত্রে তুমি কুলম্বই ব্যবহার করবা, গাউস ব্যবহার করতে দরকার নেই। আর যদি চাও প্রমাণ করতে, সূত্র যদি পরীক্ষায় প্রমাণ আসে, সেই প্রমাণটা যদি তুমি কুলম দিয়ে না করে গাউস দিয়ে করতে চাও, ইটস ওকে, কমপ্লিটলি ফাইন, করতে পারবা। আমরা নিজেরাও তো করছি এটা। আমরা কি একটা বিন্দু চার্জের জন্য আর দূরত্বে একটা পয়েন্টে প্রাবল্য বের করতে পারি না? যে ক্ষেত্রে আমাদের অপশন আছে দুইটা, কুলম্বের সূত্র না হয় গাউসের সূত্র। দেখো, কিউ চার্জের জন্য আর দূরত্বে আমি বের করতে চাই প্রাবল্য। আমি কি করব? ই পয়েন্ট মানে এই যে পি পয়েন্টে একটা চার্জ চিন্তা করলাম, কিউ পরিমাণ চার্জ। বললাম কিউ পরিমাণ চার্জটা স্মল কিউ পরিমাণ চার্জকে কি বলে বিকর্ষণ করবে, যেহেতু ধরে নিচ্ছি এটা হচ্ছে পজিটিভ চার্জ। কি বলে বিকর্ষণ করবে? এটা হবে 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে বিকর্ষণ বলের পরিমাণ। কিন্তু প্রাবল্য বলে কোনটাকে? একক চার্জের উপর কি পরিমাণ বল প্রযুক্ত হবে। তাহলে স্মল কিউ পরিমাণ চার্জের উপর যদি বল হয় এটা, তাহলে একক চার্জের উপর কি হবে? জাস্ট আমরা ওই চার্জ দিয়ে ভাগ করে দিব। তাহলে 1/4πε0 ইন্টু কিউ ডিভাইড বাই আর স্কোয়ার ডিভাইড বাই কিউ, কিউ কাটা। তাহলে ই সমান কি থাকলো আমার? 1/4πε0 ইন্টু
কিউ বাই আর স্কোয়ার। এটা হচ্ছে কুলম্বের সূত্রের মাধ্যমে প্রমাণ। তুমি যদি সেম জিনিস গাউস দিয়ে করতে চাও, তোমাকে বললো প্লাস কিউ পরিমাণ চার্জের জন্য তার নিকটে কোনো পয়েন্টে প্রাবল্য বের করো, যেটার দূরত্ব হচ্ছে আর, স্মল আর। তো তোমাকে যদি পরীক্ষায় স্পেসিফিক্যালি বলে দেয় যে গাউসের সূত্র ব্যবহার করো, সেক্ষেত্রে তো ব্যবহার করা ছাড়া অপশন নাই। তো মনে করে বললো গাউসের সূত্র দিয়ে সূত্রটা প্রমাণ করো বা প্রাবল্যটা বের করো, কি করবা? এই যে এই ব্যাসার্ধের একটা গাউসিয়ান গোলক কল্পনা করবা, গোলকই কল্পনা করা লাগবে, ঠিক আছে? এখন কি গাউসিয়ান গোলকের ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ তার হবে ডেফিনেটলি এই যে কিউ। তাহলে এই গাউসিয়ান গোলক দ্বারা আবদ্ধ চার্জের পরিমাণ কত? কিউ ডিভাইডেড বাই কি এপসাইলন নট ইকুয়াল টু ক্লোজড ইন্টিগ্রাল অফ ই ডিএ cos 0 ডিগ্রি আসবে এই ক্ষেত্রে, এটা শিওর। ইটা তো কনস্ট্যান্ট থাকবে না আমার, এইদিকে দূরত্ব যা, এইদিকে দূরত্ব তাই, এইদিকে দূরত্ব সেম না সবগুলা ক্ষেত্রে, ইটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে আসবে ক্লোজড ইন্টিগ্রাল অফ ডিএ। এখন বলো এই যে গাউসিয়ান গোলকটা, এটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি, বা সবগুলা ডিএ যোগ করে দিলে কি আসবে? 4 পাই ইন্টু আর স্কোয়ার আসবে, ই ইন্টু 4 পাই আর স্কোয়ার, যেটা হচ্ছে কিউ ডিভাইড বাই এপসাইলন নট। দেখো সেম সূত্র আসছে না আনসার? ই সমান কি আসলো? 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার। প্রমাণ হয়েছে তো? জি ভাই। এখন আমি যে এটা বললাম কোন চার্জের জন্য প্রাবল্য, তো এটা হচ্ছে একক চার্জের জন্য। আমি যদি বলি কিউ পরিমাণ চার্জের জন্য কি হবে প্রযুক্ত বল, তাহলে জাস্ট একক চার্জের উপর প্রযুক্ত বল যদি ই হয়, খেয়াল করবা একক চার্জের উপর প্রযুক্ত বল যদি ই হয়, তাহলে কিউ পরিমাণ চার্জের উপর প্রযুক্ত বল কি হবে? কিউই হবে। এবং ইট টার্নস ইনটু কুলম্বস ফর্মুলা। কিউই মানে কি? কিউ ইন্টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তুমি কিউটাকে এদিকে নিয়ে আসো কেটে, কুলম্বের সূত্র হয়ে গেল না? জি ভাই বুঝতে পারছি। এই তো হয়ে গেল। তাহলে গাউস থেকে কুলম্ব, কুলম্ব থেকে গাউস সবই আমরা করে ফেললাম। পরীক্ষায় তোমাদের ডিরাইভেশন আসে না, পরীক্ষায় ডিরেক্ট ম্যাথ করতে দেয় এবং সেটা ডিরেক্ট সূত্র দিয়ে করা যায়, এবং এই সূত্র তোমাদের অলরেডি মুখস্থ থাকবে। পরীক্ষায় যখন যাবা তখন তোমরা সবগুলো সূত্র মুখস্থ করে যাবা, ডিরেক্ট সূত্র বসিয়ে কাজ করে ফেলতে পারবা। যদি বিপদে পড়ে যাও সেক্ষেত্রে তুমি কোনটা ইউজ করবা সেটা ডিপেন্ড করে তুমি কোনটাতে কমফোর্টেবল। তোমার যদি গাউসে কমফোর্টেবল বেশি থাকো গাউস দিয়ে করো, তোমার যদি কুলম্বে কমফোর্টেবল বেশি থাকে কুলম্ব দিয়ে করো। কিন্তু কুলম্বের লিমিটেশন হচ্ছে কুলম্ব ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর পয়েন্ট চার্জ। গাউসের লিমিটেশন হচ্ছে একটু কঠিন, প্রথম প্রথম শিখছো সেই জন্য একটু কঠিন মনে হয়, আদারওয়াইজ এটাতে কোনো লিমিটেশন নাই আসলে, এটা দিয়ে তুমি যা ইচ্ছা করতে পারবা। তোমার জাস্ট টার্গেট হচ্ছে তুমি একটা সুষম প্রতিসম একটা গোলক নিবা, প্রতিসম একটা সিলিন্ডার নিবা, সেটা দিয়ে তুমি কাজ করতে পারবা। ব্যাপারটা বোঝাতে পেরেছি? জি ভাই। ভেরি গুড। তাহলে আমাদের গাউসের সূত্র আজকেই সমাপ্ত। নেক্সট ক্লাসে আমরা শুরু করব ক্যাপাসিটর দেখবো আমরা নেক্সট ক্লাসে। বড় একটা টপিক, যথেষ্ট মানে ওজনওয়ালা একটা টপিক ক্যাপাসিটর, এটা থেকে যথেষ্ট প্রশ্ন আসে। আমরা ক্যাপাসিটরের কেসগুলো দেখবো। ভালো হয় তোমরা যদি বই থেকে ক্যাপাসিটরটা একটু পড়ে রাখো, মানে আমি তো বুঝাবোই, তোমরা নিজেরা একটু থিওরি পড়ে রাখলা, ইউটিউব দেখো একটু, ক্যাপাসিটর কি কি কাজে ব্যবহৃত হয় এইসব জিনিসগুলো দেখো। আমরা তো নেক্সট ক্লাসে ক্যাপাসিটর শুরু করবো। তাহলে আমাদের নেক্সট ক্লাসের টপিক হচ্ছে আমাদের টপিক হচ্ছে ক্যাপাসিটর। বড় একটা টপিক, আশা করি ভালো লাগবে, মজার একটা টপিক। ভাই আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ করে ফেলো। ভাই আমরা ইলেকট্রিক ফ্লাক্সের ক্ষেত্রে তো একটা সারফেস নিয়েছিলাম, হুম। আর ওই সারফেস দিয়ে লম্বভাবে ভাইয়া তড়িৎ ক্ষেত্র রেখাগুলো যাইতেছিল। হুম। তো আমরা যে সারফেসটা নিয়েছিলাম ওইটাই যদি আমরা তড়িতাহিত করি, তাহলে স্যার ভাইয়া এই ক্ষেত্রে কিরকম পরিবর্তন হতে পারে? আমরা সারফেস যেগুলো নিছিলাম, এই সারফেস তো কল্পিত সারফেস, এটা তো আসলে এক্সিস্ট করতেছে না, এটা তো ইমাজিনারি। এক্ষেত্রে সে আহিত হওয়া না হওয়ার কোনো প্রশ্নই আসে না। বুঝা গেছে? জি ভাই। টোটালটা ইমাজিনারি। সিলিন্ডার নিচে যেটা, গোলক নিচে যেটা, সবগুলো কিন্তু গাউসিয়ান সারফেস বলছি আমি বারবার। গাউসিয়ান সারফেস মানে এন ইমাজিনারি সারফেস, এটার কোনো এক্সিস্টেন্স নাই, জাস্ট আমরা সূত্র প্রমাণের সুবিধার্থে এটা নিছি। বুঝতে পারছো? ইলেকট্রিক ফ্লাক্সের ক্ষেত্রে কি আমরা গাউসিয়ান সারফেসটা নিব? কোনটা? ইলেকট্রিক ফ্লাক্সের ক্ষেত্রে এটা তো ইলেকট্রিক ফ্লাক্সই। তুমি কি ম্যাগনেটিক ফ্লাক্স জিজ্ঞেস করতেছো? না ভাইয়া। এটাই তো ইলেকট্রিক ফ্লাক্স, এই যে ই। ঠিক বুঝতে আছে, পারছি। তুমি যেটা প্রশ্ন করছো সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের ক্ষেত্রে আমরা গাউসিয়ান সারফেস নিবি কেন? না, ম্যাগনেটিক সারফেসের জন্য আমরা যেটা নিব সেটার নাম হচ্ছে এম্পিরিয়ান লুপ। তখন আমরা সারফেস নিই না, তখন আমরা এম্পিরিয়ান লুপ নিই। তো সেটা আমরা যখন আমরা ম্যাগনেটিজমের চ্যাপ্টার পড়বো প্রথমটা, তখন আমরা এম্পিয়ারের সূত্র লিখবো। এম্পিয়ারের সূত্র হচ্ছে গাউসের সূত্রেরই কাজিনের মতো, একই একই টাইপের সূত্র দুইটা, বাট এম্পিয়ারিয়ান সূত্রটা আরেকটু ইজি। এখানে তো আমরা সারফেস নিয়েছিলাম 3 ডাইমেনশনাল, তখন আমরা এম্পিরিয়ান লুপ নিব, সেটা হচ্ছে একটা
পথের মতো, পথ নিব তখন, পাথ। তো সেটা আমরা দেখব যখন আমরা ম্যাগনেটিজমে যাব তখন। আপাতত আমরা গাউসিয়ান সারফেস নিয়ে কথা বলবো, যে সারফেসের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট চার্জের জন্য, পরিমাণ চার্জের জন্য বা কোন একটা বিস্তৃত চার্জের জন্য কোন একটা পয়েন্টে আমরা তড়িৎ প্রাবল্য বের করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে দাওয়াত থাকলো ইনশাল্লাহ। নেক্সট ক্লাস হবে ইনশাল্লাহ রোববারে এরকম সেম টাইম, বিকাল দুপুর 2:30টায়। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।